সো আমরা যদি সো প্রথমে আমরা তাহলে আমাদের মানে সাউন্ডটা একটু মিউট করে দেন কাইন্ডলি। আচ্ছা, তো আমাদের আমরা নেমচিপ অ্যাকাউন্টে চলে যাই, যেখানে আমাদের লাইক ডোমেন হোস্টিং কেনা আছে। আমাদের কোথায় যেতে হবে? সি প্যানেলে যেতে হবে। সি প্যানেলে না গিয়েও মানে লগ ইন করা যায়, সেটা আমি বলেছি গত ক্লাসে, বাট আমি সি প্যানেল দিয়ে লগ ইন করি, কারণ এতে মানে আমার বারবার আইডি পাসওয়ার্ড মনে রাখার প্রয়োজন হয় না, এক জায়গায় গিয়ে আমি সবকিছু পেয়ে যাই। সো আমি আমার মানে হোস্টিং অ্যাকাউন্টে লগ ইন করলাম। আমার সাবডোমেইন কোথায় খুলেছিলাম? সাবডোমেইন খুলেছিলাম হচ্ছে গিয়ে এই সি প্যানেলে, বা এই যে falgunasif.com যে ইয়াটা আছে, আমার ডোমেইনটা আছে, সেখানে আমি সেটার এক্সটেনশন নিয়ে আমি একটা সাবডোমেইন খুলেছিলাম আপনাদের ব্যাচের নাম দিয়ে। সো সেখানে সেটা কোথায় পাবো? সি প্যানেলে যেতে হবে। সি প্যানেলে গিয়ে একটা কথা মনে রাখতে বলেছিলাম, যে সি প্যানেল ওয়ার্ল্ডের যে কোনো সি প্যানেলে যান না কেন, সেখানে আপনারা সফটওয়্যার অপশনটা খুঁজে পাবেন, যে সফটওয়্যার অ্যাপ ইনস্টলার, এটা খুঁজে পাবেন। বা এটা কোথাও না কোথাও থাকবেই, কোথাও হয়তো বা কোনো সি প্যানেল আগে থাকে, পিছে থাকে, মানে কোথাও না কোথাও এটা পেয়েই যাবেন। সো এখানে ক্লিক করেন। আচ্ছা, আমার কোন কোন সাইটে ওয়ার্ডপ্রেস ইনস্টল করা আছে সেটা যদি আমি খুঁজে বের করতে চাই, তাহলে দেখেন এই যে ইনস্টলেশন, আর নতুন যদি ইনস্টল করতে চাই তাহলে ইনস্টল। সো আমি ইনস্টলেশনসে ক্লিক করি, যেহেতু আমার অলরেডি ইনস্টল করা আছে। এখানে কি দেখা যাবে? আমার এই সি প্যানেলের আন্ডারে এন্টার যত ওয়ার্ডপ্রেস ইনস্টলেশন আছে সেগুলো দেখা যাবে। সো আপনাদেরটা কোথায়? আপনাদেরটা হচ্ছে কি এই যে সিটিজি অনলাইন 403, এটা হচ্ছে কি আপনাদের সেই সাবডোমেইনটা। সো এখানে লগ ইন করে ফেলি। লগ ইন করলে আমি কোথায় চলে যাব? চলে যাব হচ্ছে গিয়ে আমার ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে। আচ্ছা, সো ড্যাশবোর্ডে চলে আসলাম। তো ড্যাশবোর্ডে এসে দেখেন এই মেনু বারে প্লাগইন নামে একটা অপশন আছে, ঠিক আছে? সো আমাদের জানতে হবে মানে ওয়ার্ডপ্রেসে প্লাগইন আসলে কি এবং এটাতে কি করে। ওয়ার্ডপ্রেস কি? ওয়ার্ডপ্রেস হচ্ছে কি একটা সিএমএস। এখানে হচ্ছে গিয়ে আমরা মানে কোডিং ছাড়াই বিভিন্ন টাইপের বা যে কোনো টাইপের ওয়েবসাইট এখানে ডেভেলপমেন্ট করতে পারি। তো ওয়ার্ডপ্রেস সিএমএস এ আমি যদি ধরেন সাইটটাতে যাই, ওয়ার্ডপ্রেস সিএমএস এর ভিতরে মানে সব অপশন কি, মানে সব ফাংশনালিটি ওয়েবসাইটের কি হয়, অনেক টাইপের ফাংশনালিটির প্রয়োজন হয়। ফর এক্সাম্পল ধরেন আমি চাই যে আমার সাইট যদি কেউ মানে ভিজিট করতে চায়, তার কি করতে হবে? লগ ইন করতে হবে। আমরা কি করি? লগ ইন ফর্ম ফিল আপ করি না? বা ধরেন আমরা যদি চাই এখানে ধরেন সোশ্যাল শেয়ার আইকন দেখাতে চাই, বা ধরেন চাই যে সোশ্যাল শেয়ার আইকন গুলা এই মানে সোশ্যাল শেয়ার আইকন কোনগুলো, যেগুলো হচ্ছে গিয়ে যে ফেসবুক, টুইটার বা আমাদের সোশ্যাল মিডিয়ার পেজ গুলো এখানে দিতে চাই। তো তখন কি করব? তখন মানে এইটাতে বিল্ট ইন কি আমাদের ওয়েবসাইটে ওই ফাংশনালিটি দেওয়া নাই, সেটা আনতে হলে কি করতে হবে? বিভিন্ন টাইপের মানে প্লাগইন ইউজ করতে হবে। আরো যদি সহজ করে বলি, যেমন কি আমাদের কম্পিউটার চলে কিসের মাধ্যমে? উইন্ডোজের মাধ্যমে। এখন যদি আমরা উইন্ডোজ কি, উইন্ডোজকে বলা হয় হচ্ছে কি সিস্টেম সফটওয়্যার।
উইন্ডোজকে বলা হয় হচ্ছে কি সিস্টেম সফটওয়্যার, মাদার সফটওয়্যার। সো ধরেন এখন যদি আমি উইন্ডোজে ফটোশপ ইউজ করতে চাই বা ইলাস্ট্রেটর ইউজ করতে চাই, তাহলে কি এটা কি আমার উইন্ডোজে দেওয়া থাকে? বা ধরেন আমি একটা ভিডিও এডিটর বা একটা ভিডিও প্লেয়ার মানে করতে চাই, ইনস্টল করতে চাই, সো এটা কিন্তু আমার উইন্ডোজ সফটওয়্যারের ভিতরে দেওয়া থাকে না, এটা আলাদা করে কি করতে হয়, ইনস্টল করতে হয়। ঠিক তেমনি ভাবেই এই ওয়ার্ডপ্রেস হচ্ছে গিয়ে আপনার ওয়েবসাইটের মাদার সফটওয়্যার। এক্ষেত্রে যদি আপনি বিশেষ কোনো ফাংশনালিটি চান, মানে বিশেষ কোনো কিছু করতে চান, মানে একটা একটা ফাংশনালিটি যদি ওয়েবসাইটে অ্যাড করতে চান, তাহলে কি করতে হবে, আপনার প্লাগইন ইনস্টল করতে হবে। এই সফটওয়্যারগুলোর নামই হচ্ছে গিয়ে মানে সিস্টেম সফটওয়্যার। আরেকটা কি টাইপের সফটওয়্যার আছে, প্যাকেজ সফটওয়্যার। এটা হচ্ছে গিয়ে আমাদের উইন্ডোজ বা আমরা নর্মাল কম্পিউটার ভাষায় বলি যে সিস্টেম সফটওয়্যার এবং প্যাকেজ সফটওয়্যার। সো এই ওয়ার্ডপ্রেসে এই প্যাকেজ সফটওয়্যারগুলোর নাম হচ্ছে গিয়ে এই প্লাগইন। ঠিক আছে? আচ্ছা, তো এখন প্লাগইন নিয়ে এত কথা কেন বলছি? কারণ ওয়ার্ডপ্রেস নিয়ে যদি আমরা কাজ করতে চাই, সব ভাই এটা ভালো। আচ্ছা, ওয়ার্ডপ্রেস নিয়ে যদি কাজ করতে চাই, তাহলে আমাদের প্লাগইনের কাজ অবশ্যই করা লাগবে এবং প্লাগইন লাগবেই। প্লাগইন ছাড়া আসলে ওয়ার্ডপ্রেসের মানে কাজ করা সম্ভব না। এই যে আমরা গত ক্লাসে এলিমেন্টারের কাজ দেখেছি, এইটাও কিন্তু একটা প্লাগইন। সো এই যে প্লাগইন সেকশন যদি যাই, আমরা যদি প্লাগইনের দেখেন তিনটা অপশন আছে, ইনস্টল প্লাগইন, অ্যাড নিউ প্লাগইন আর প্লাগইন ফাইল এডিটর। সো ইনস্টল প্লাগইনসে যদি যাই, দেখেন কি কি এখানে আমার কি কি প্লাগইন ইনস্টল করা আছে সেটা লিস্ট আমরা দেখতে পারবো। ঠিক আছে, মানে হচ্ছে এই প্লাগইনগুলো আমার ওয়ার্ডপ্রেস সাইটে ইনস্টল করা আছে। সো দেখেন এখানে কি আছে, এলিমেন্টারও ইনস্টল করা আছে। এলিমেন্টার কি? এলিমেন্টার হচ্ছে একটা প্লাগইন, মানে একটা পেজ বিল্ডার প্লাগইন বলে এটাকে। সো হোয়াট এভার, প্লাগইন নিয়ে আরো কিছু কথা বলি। প্লাগইন একটা ওয়ার্ডপ্রেস সাইটে প্রয়োজন ছাড়া অপ্রয়োজনীয় প্লাগইন ইনস্টল করা নাই, মানে না ইনস্টল করাই বেটার। যত প্লাগইন ইনস্টল করবেন, যেটা হবে আপনার সাইটটা অনেক ভারী হয়ে যাবে, মানে লোড হতে অনেক সময় লাগবে, অনেক ইরর আসতে পারে, এবং যদি থার্ড পার্টি প্লাগইন ইনস্টল করেন অনেক সময় আপনার ওয়েবসাইটটা ব্রেকও করতে পারে, ক্র্যাশ করতে পারে। সো প্লাগইন যত কম ইউজ করবেন, মানে প্রয়োজন হলে অবশ্যই ইউজ করবেন, এক্ষেত্রে কোনো মানা নেই। যদি দেখেন আমার প্রয়োজন আছে, অবশ্যই প্লাগইন ইউজ করবেন, কিন্তু প্রয়োজন ছাড়া যেন তেন মানে প্লাগইন ইউজ করা ঠিক না। সো আমি যদি নতুন প্লাগইন অ্যাড করতে চাই, দেখেন এখানে অ্যাড নিউ প্লাগইন, ওয়ার্ডপ্রেসের ভিতরে একটা বিল্ট ইন প্লাগইন লাইব্রেরি আছে। ওয়ার্ডপ্রেসের ভিতরেই একটা বিল্ট ইন প্লাগইন লাইব্রেরি আছে, হুইচ ইজ অ্যাবসলিউটলি ফ্রি, ম্যাক্সিমামই ফ্রি। সো আপনি যদি ধরেন যে কোনো মানে প্লাগইন, ধরেন আমি ফটো গ্যালারি প্লাগইন বা ফটো গ্যালারি প্লাগইন ইনস্টল করতে চাই, এখানে লিখে সার্চ করেন। আমি ধরেন একটা ওয়েবসাইটে ফটো গ্যালারি বানাতে যাচ্ছি, সো যে কোনো টাইপের মানে আমি যাই চাই না কেন সবকিছুই কি এই প্লাগইন দিয়ে করা সম্ভব। যেগুলো পেইড সেগুলো পেইড, বা অনেকগুলো এরকম থাকে যে কিছু ফাংশন কি থাকে, ফ্রি থাকে, এবং মানে যদি তাদের প্রিমিয়াম সার্ভিস ইউজ করতে চান তাহলে কি তাদের পেইড ভার্সনটা দিতে হবে, ম্যাক্সিমাম এরকমই থাকে। ফ্রিতে অনেক কিছু দেয়, এবং যদি আরো বেশি ফিচার ইউজ করতে চান তাহলে তাদের পেইড ভার্সনগুলো ইউজ করতে হয়। সো তো বুঝলাম আমরা প্লাগইন কি। এখন প্লাগইন নিয়ে এত কথা কেন বলছি? প্লাগইন নিয়ে এত কথা বলছি কারণ যেটা ফার্স্ট অফ অল আমাদের মানে সাইট যদি আমরা ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করি, অবশ্যই প্লাগইনের কাজ আমাদের সামনে করতেই হবে। এবং যেহেতু এসইও নিয়ে কাজ করছি, এসইও প্রচুর মানে এসইও কয়েক প্রকারের প্লাগইন আমাদের ইউজ করতে হবে, মানে সাইটটাকে অপটিমাইজ করার জন্য আমার কয়েক প্রকার প্লাগইন ইনস্টল করা লাগতে পারে। ঠিক আছে, যেমন এখানে দেখেন একটা প্লাগইন আছে, এখানে আমাকে সাজেস্ট করছে ইয়োস্ট এসইও। এই প্লাগইনগুলো, এই এসইও প্লাগইনগুলোর কাজ কি? এই এসইও প্লাগইনগুলো যদি আমি ইনস্টল করি, সে আমার হয়ে অনেক কাজ
মানে সহজ করে দেয়, অ্যাডভান্স করে দেয়, আমার হয়ে করে দেয়, যেটা আমার ম্যানুয়ালি করতে হতো সে অটোমেটিক্যালি সেটা করে দেয়। তারপরে সে বিভিন্ন সাজেশন দেয় যে সাইটটার আসলে কি অবস্থা, মানে কি কি করলে আপনার সাইটটা বেটার পারফর্ম করবে। অন পেজ এসইওর ক্ষেত্রে প্রচুর হেল্প করে, টেকনিক্যাল এসইওর ক্ষেত্রে অনেক হেল্প করে, যেটা বললাম যে অটোমেটিক্যালি অনেক কাজ করে দেয়। তারপর অফ পেজ এসইওর ক্ষেত্রেও সে অনেক প্রকার সাজেশন দিয়ে থাকে, এবং এসইও রিলেটেড যত ইরর আছে সেগুলো সে হ্যান্ডেল করার চেষ্টা করে, যেগুলো আপনার দেখে দেখে হয়তো ম্যানুয়ালি করতে হতো। সো প্লাগ ইন এসইওর কাজটা অনেক সহজ করে দেয়। সো এরকম একটা প্লাগ ইন আছে ইয়োস্ট এসইও, খুবই পপুলার। যেমন দেখেন এইটা 5+ মিলিয়ন অ্যাক্টিভ ইনস্টলেশন, মানে 5 মিলিয়ন বেশি, 5 মিলিয়ন সাইটেরও বেশি, মানে বেশি সাইটে এই প্লাগইনটা ইউজ হচ্ছে। ঠিক আছে, তারপরে আরেকটা প্লাগইন আছে ইয়োস্ট এসইও, অনেক পুরনো একটা প্লাগইন, অনেক পপুলার, বাট আমি ইউজ করি হচ্ছে গিয়ে র্যাঙ্ক ম্যাথ, র্যাঙ্ক ম্যাথ প্লাগইন। সো র্যাঙ্ক ম্যাথ প্লাগইনটাও ইয়োস্ট এসইওর মতো মানে কাজ করে, বাট ওইটার ফিচারটা আরেকটু অ্যাডভান্স। সো র্যাঙ্ক ম্যাথ যদি আমার প্লাগইনটা ইনস্টল করতে হয়, দেন আবার কি করতে হবে, সো ওই যে সার্চ করলাম এইখানে অ্যাড নিউ প্লাগইন দিয়ে, এই যে সার্চে গিয়ে লিখে টাইপ করি র্যাঙ্ক ম্যাথ। সো এই যে আমার র্যাঙ্ক ম্যাথ প্লাগইনটা চলে আসছে। সো এখানে কি করতে হবে, ইনস্টল নাও, প্লাগইনটা ইনস্টল করতে হবে, দেন এইটা অ্যাক্টিভেট করতে হবে। সো আমার প্লাগইনটা অ্যাক্টিভ হয়ে গেছে। প্লাগইন তো আমরা এই ইন্টারনাল মানে ইয়ার থেকে পাই, মানে এক্সটার্নাল একটা জায়গা থেকে পাওয়া যায়, সেটা দিয়েও ডিসকাশন করবো। ওয়ার্ডপ্রেসের আরেকটা মার্কেট প্লেস আছে প্লাগইনের বা স্টোর আছে, এটা হচ্ছে কি অনেকটা আপনার গুগল অ্যাপ স্টোরের মতো, এরকম একটা স্টোর আছে, সেখান থেকে ম্যানুয়ালি চাইলে প্লাগইন ডাউনলোড করে ইনস্টল করা যায়, সেটা আমরা ক্লাসের পরবর্তী অংশে দেখবো। সো তাহলে র্যাঙ্ক ম্যাথ প্লাগইনটা আমরা ইনস্টল করে ফেলেছি, এটা এখন কোথায় গেলে দেখা যাবে, এটা দেখা যাবে হচ্ছে গিয়ে আপনার ইনস্টল প্লাগইনসে। সে দেখেন আমার র্যাঙ্ক ম্যাথ প্লাগইনটা চলে আসছে। সো এখান থেকে প্লাগইন কি করা যায়, ডিলিট করা, অ্যাক্টিভেটও করা যায়, ডিলিট করা যায়, আবার ডিঅ্যাক্টিভেটও করে রাখা যায়। ধরেন আপনার একটা প্লাগইন প্রয়োজন হচ্ছে না, ধরেন আমার এই প্লাগইনটা প্রয়োজন হচ্ছে না, আমি চাইলে এখানে এটা মানে ডিঅ্যাক্টিভেটেড অবস্থায় রাখতে পারি, আবার ধরেন পরবর্তীতে প্রয়োজন হলে আবার অ্যাক্টিভেট করে নিতে পারি, অথবা এটা ডিলিট করে দিতে পারি। ঠিক আছে, সো এখানে আমি ভিউ ডিটেলসে দেই, এখানে আপনার প্লাগইনটা সম্পর্কে যাবতীয় ডিটেইলস এখানে দেখাবে, মানে কিভাবে ইউজ করবেন, কি করবেন না করবেন, কি কি করা যাবে, সব ফিচার এখানে দেখা যাবে। ঠিক আছে, রিভিউ টিভিউ সবকিছু, এটার পুরোটাই 5 স্টার রেটিং দিয়ে ভরা, মানে প্লাগইনটা আসলেই ভালো। সো হোয়াট এভার, সো দেখেন ইনস্টল করার পরে আমার এই র্যাঙ্ক ম্যাথের অপশনটা চলে এসছে। এইটাকে কি করতে হবে, এখন আমার সাইট অনুযায়ী কনফিগার করে নিতে হবে, সেটিংস করে নিতে হবে, ইনস্টল করে ফেললেই হয় না, সাইটটা কি করতে হবে, এটা সেটিং করে নিতে হবে। সো আমি এটাতে ক্লিক করি। সো দেখেন আমার এই যে এটাকে বলা হচ্ছে সেটআপ উইজার্ড, সেটআপ উইজার্ডটা চলে আসছে। সো আমাকে মানে র্যাঙ্ক ম্যাথের সাথে কানেক্ট করতে বলছে, একটা অ্যাকাউন্ট খুলতে বলছে, এখন অ্যাকাউন্ট কানেক্ট করার প্রয়োজন নাই, আমি এটা স্কিপ করব। সো এখানে এই ফুল ইয়াটা আমার কমপ্লিট করতে হবে। সেখানে দেখেন তিনটা অপশন আছে, একটা হচ্ছে ইজি, অ্যাডভান্স, আর একটা হচ্ছে কাস্টম মোড। কাস্টম মোডটা কি, কাস্টম মোডটা হচ্ছে কি আপনি আরো যদি মানে আপনার লাইক অনেক ফিচারের প্রয়োজন হয় এসইওর জন্য, তাহলে এই কাস্টম মোডটা, এটা হচ্ছে প্রো ভার্সন, এটা আপনার টাকা দিয়ে কিনতে হবে। আর ইজি আর অ্যাডভান্সটা আপনি ফ্রিতে ইউজ করতে পারবেন। সো আমরা যেহেতু শিখছি, আমরা অ্যাডভান্স মোডটা ইউজ করব। সো অ্যাডভান্সটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে হচ্ছে গিয়ে স্টার্ট উইজার্ড, এই বাটনটাতে ক্লিক করব। সো এখানে দেখা ইনপুট ডাটা ফ্রম, আমি যদি প্রিভিয়াসলি কোনো
প্লাগইন ইনস্টল করে থাকি বা ইউজ করে থাকি, সেটার ডাটা আমরা আনতে চাই কিনা, সেটা আমরা ডাটা আনতে চাই কিনা। বাট আমাদের তো কোনো প্রিভিয়াস কোনো প্লাগইন ইনস্টল করা নাই যেটা ডাটা আমাদের প্রয়োজন, সেটা আমরা ডিসিলেক্ট করে দিব। দেন হচ্ছে গিয়ে স্কিপ ডোন্ট ইম্পোর্ট নাও এই বাটনটা ক্লিক করব। সেই ইম্পোর্ট থেকে ইয়োর সাইট আপনার এই সাইটটা কি সম্পর্কে, মানে এখান থেকে টাইপ ক্যাটাগরিটা সিলেক্ট করে দিতে পারেন, যে ধরেন আদার বিজনেস, আদার পার্সোনাল ওয়েবসাইট, ওয়েব শপ, স্মল বিজনেস সাইট, পার্সোনাল পোর্টফোলিও, মানে এটা টাইপ অনুযায়ী হচ্ছে গিয়ে আপনি আপনার ওয়েবসাইটের টাইপটা সিলেক্ট করে দিবেন। এরপর আসে ওয়েবসাইটের নেম, এখানে দিয়ে দেই হচ্ছে গিয়ে ব্যাচ ডিজিএম অনলাইন 403, সাইটের নামটা দিয়ে দিলাম। আচ্ছা, অল্টারনেট নেম প্রয়োজন নাই, পার্সন অর্গানাইজার নেম যেটা আছে থাক। লোগো ফর গুগল, যদি লোগো দিতে চান এটা এখানে দেওয়া আছে, এটা চেঞ্জ করে নিতে পারেন। ডিফল্ট সোশ্যাল শেয়ার ইমেজ, আপনি চাইলে এখানে সোশ্যাল মানে সোশ্যাল মিডিয়াতে শেয়ার করলে ধরেন কি আসে থাম্বনেল হিসেবে যে ইমেজটা আসে, এটা এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। ঠিক আছে, সো এরপরে দিব আমরা সেভ এন্ড কন্টিনিউ। এখানে মোটামুটি সেটআপ হয়ে গেছে। এরপর আসেন অ্যানালিটিক্স, এখানে গুগল অ্যানালিটিক্স আমরা কানেক্ট করব কিনা বা র্যাঙ্ক ম্যাথ অ্যাকাউন্ট কানেক্ট করব কিনা, যে গুগল সার্ভিসেস এখন আমরা কানেক্ট করব না, এটা আমরা ম্যানুয়ালি কানেক্ট করা শিখবো। ঠিক আছে, অটোমেটিক্যালি কানেক্ট করব না, ম্যানুয়ালি কানেক্ট করা শিখবো। সো এটা আমি স্কিপ দিস স্টেপ। এরপর আসেন সাইট ম্যাপ, এইটা ইম্পর্টেন্ট, এই সাইট ম্যাপ সেটিংসটা এইটা অবশ্যই অন করা থাকতে হবে। এই সাইট ম্যাপটা আসলে কি, সাইট ম্যাপ হচ্ছে গিয়ে যেটা আমি আগেও বলেছি যে একটা ওয়েবসাইটকে আমরা যেভাবে আসলে দেখতে পাই, গুগলের বট বা সার্চ ইঞ্জিন বট আসলে সেইভাবে দেখতে পায় না। ঠিক আছে, গুগলের বট অথবা সার্চ ইঞ্জিন বট সেইভাবে আসলে দেখতে পায় না। সো তাদের মানে তারা যাতে আপনার সাইটটাকে ঠিকঠাক মতো বুঝতে পারে, তাদের জন্য একটা ম্যাপ ক্রিয়েট করতে হয়, এবং এই ম্যাপে আপনার সাইটের যাবতীয় যত কিছু আছে, একটা সাইটে কি থাকে, ইমেজ, পোস্ট, পেজ, ট্যাক্সোনমিজ ছাড়া ফটো, মানে যাবতীয় যা কিছু আছে এটার জন্য একটা লিস্ট ক্রিয়েট করতে হয়। এই লিস্টটাকেই বলা হচ্ছে কি এক্সএমএল সাইট ম্যাপ। সো এই র্যাঙ্ক ম্যাপ যদি আপনারা ইনস্টল করেন, তাহলে হচ্ছে গিয়ে এই র্যাঙ্ক ম্যাপ আপনার হয়ে সে এক্সএমএল সাইট ম্যাপটা ক্রিয়েট করে দিবে। তো এখানে দেখেন ইনক্লুড ইমেজ, অবশ্যই ইমেজ থাকবে। আমি চাই ইমেজগুলো আমার মানে ইন্ডেক্স হোক। পাবলিক পোস্ট টাইপ, এগুলো পোস্ট, সে পেজেস, এগুলো মানে থাকবে, অবশ্যই থাকতে হবে, কারণ আমার সাইট ম্যাপে যদি মানে ইয়া না থাকে, পেজ না থাকে, এটা গুগলের ইন্ডেক্স করতে সমস্যা হয়, গুগল এটা ইন্ডেক্স করে না সহজে। সো আমার সাইট ম্যাপে এই সবগুলোই থাকতে হবে, এবং অলসো ক্যাটাগরিজ, ই কমার্স এসিওর ক্ষেত্রে এটা খুবই ইম্পর্টেন্ট, মানে ক্যাটাগরিজ গুলো ইনক্লুড করা সাইট ম্যাপের ভিতরে। এবং সাইট ম্যাপ ক্রিয়েট করলাম, এটা গুগলে সাবমিট করতে হয়। কিভাবে সাবমিট করবেন, এটা সার্চ মানে এটা সার্চ কনসোলে সাবমিট করতে হয়। কিভাবে সাবমিট করবেন এটা আমি সার্চ কনসোল ক্লাসেই দেখাবো, আজকে খালি র্যাঙ্ক ম্যাথ নিয়ে ডিসকাশন করি। সো আমার যেগুলো ওপেন আছে, মানে অন আছে, এগুলা ধরার দরকার নাই। এগুলো জাস্ট যদি অফ থাকে অবশ্যই এগুলা সিলেক্ট করে অন করে দিবেন অবশ্যই। এরপরে দিব সেভ এন্ড কন্টিনিউ। আচ্ছা, এরপরে আসেন অপটিমাইজেশন। নো ইন্ডেক্স এমটি ক্যাটাগরি ট্যাগ আর্কাইভ, যেটা অন থাক সমস্যা নাই, এগুলো ইন্ডেক্স না করলেও চলবে। তারপরে নো ফলো এক্সটার্নাল লিংক। এখন নো ফলো কি, ঠিক আছে, আমি যদি অন করে দেই, অন করে দিয়ে যদি ধরেন এটা আমাদের সামনে আরো ক্লাস আছে, লিংক রিলেটেড প্রচুর ক্লাস আছে, লিংকের মধ্যে যদি ক্লাস করেন, মানে লিংকের ক্লাসগুলো করলে আরো ক্লিয়ার হয়ে যাবেন আসলে যে
লিংকে মানে গেলে কাজ করলে মানে ক্লাসগুলো করলে আরো ক্লিয়ার হয়ে যাবে যে আসলে মানে নো ফলো লিঙ্কটা কি। নরমালি ধরে রাখেন ব্যাকলিঙ্ক মানে দুই প্রকার হয়, একটা নো ফলো একটা ডু ফলো। নো ফলো দিলে এটার ভিতর দিয়ে অথরিটি পাস হয় না, ডু ফলো দিলে অথরিটি পাস হয়। যে আমরা মানে এখন যাকে ব্যাকলিঙ্ক দিব তার জন্য তো এটা ভালো, এখন নো ফলো দিব কিনা এটা জানতে যাচ্ছে, বাট এটা বন্ধ থাকাই ভালো, আমাদের ডু ফলো লিঙ্কের দেওয়ার প্রয়োজন আছে। ঠিক আছে, দেওয়ারও প্রয়োজন আছে। যাই হোক, সো এরপর দিব হচ্ছে গিয়ে সেভ এন্ড কন্টিনিউ। সো আমাদের মোটামুটি সেট আপটা হয়ে গেছে, র্যাঙ্ক ম্যাথ সেটআপটা হয়ে গেছে। এখন যদি আমি অ্যাডভান্স সেটআপ করতে চাই তাহলে আমার এই অ্যাডভান্স সেটআপ বাটনে আমরা ক্লিক করব। সো এই বাটনে ক্লিক করি। সো রোল ম্যানেজার সিলেক্ট করবেন কিনা। রোল ম্যানেজার কি? রোল ম্যানেজার হচ্ছে গিয়ে সেই যে আমরা কাউকে যদি র্যাঙ্ক ম্যাথে কাজ করার জন্য অ্যাক্সেস দিতে চাই, ধরেন অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে অ্যাক্সেস দিতে পারি, এডিটর হিসেবে অ্যাক্সেস দিতে পারি, অথর হিসেবে অ্যাক্সেস দিতে পারি, কন্ট্রিবিউটর হিসেবে অ্যাক্সেস দিতে পারি এবং সাবস্ক্রাইবার হিসেবে অ্যাক্সেস দিতে পারি। সো কোন লেভেল অ্যাক্সেস দিব এবং কোন লেভেল অ্যাক্সেস করলে সে কি কি সুবিধা পাবে বা কি কি ফিচার ইউজ করতে পারবে। যেমন অ্যাডমিনিস্ট্রেটর সে আমি যদি দিই সে সবকিছু ইউজ করতে পারবে। এডিটর হিসেবে দিলে সে কিছু কিছু ব্যাপার ইউজ করতে পারবে। অথর হিসেবে দিলে তার লিমিটেড অ্যাক্সেস আছে। সো মোট কথা হচ্ছে অ্যাক্সেস লেভেল অনুযায়ী আমি তাকে এখানে রোল ম্যানেজারটা সেট আপ করে দিব। সো এটা আমি ওপেন করে দিলাম, সেভ এন্ড কন্টিনিউ দিই। 404 মনিটর। 404 মনিটর কি? 404 হচ্ছে ধরেন আপনার সাইটে আপনি একটা পেজ পাবলিশ করেছিলেন, আপনার সাইটে একটা পেজ পাবলিশ করেছিলেন বাট পেজটা পরে ডিলিট করে দিয়েছেন। তো এতে কি হয়, সাইট মানে পেজ যখন পাবলিশ করেছেন তখন হচ্ছে গিয়ে গুগল তো এটা ইন্ডেক্স করে রাখছে, গুগলের ইন্ডেক্সে সে সেটা ইন্ডেক্স করে রাখছে, কিন্তু আপনি তো পেজটা ডিলিট করে দিয়েছেন। তো ডিলিট করার পরে গুগলে সেই লিঙ্কটা ঠিকই আছে, কিন্তু মানে কেউ যখন লিঙ্কে গিয়ে আপনার ওয়েবসাইটে যাচ্ছে তখন একটা কি দেখায় 404, একটা ইউজার কোড দেখায়। এটাই হচ্ছে গিয়ে 404 মানে 404 এর কাজ। আর এখানে 404 মনিটরটা কি? এই মনিটর হচ্ছে গিয়ে আপনি যদি এটা অন করে দেন সে এই ব্যাপারটা খেয়াল রাখবে এবং এখান থেকে যদি রিডাইরেক্ট করে দেন, যে পেজগুলো নাই, ধরেন যে পেজগুলো নাই আপনি রিডাইরেক্ট করে দিলেন যে এগুলা রিডাইরেক্ট করে হোম পেজে চলে যাবে। যারা মানে ওই ব্রোকেন ইউআরএল আসতেছে অথবা যেসব 404 পেজে আসতেছে তারা রিডাইরেক্ট কই চলে যাবে? হোম পেজে চলে যাবে। সো আপনি এটা রিডাইরেক্ট সেট করে দিতে পারেন। সো এরপর দিয়ে সেভ এন্ড কন্টিনিউ, এটা ওপেন করে দিলাম। আচ্ছা, লাস্টলি আছে স্কিমা। স্কিমা কি? স্কিমাকে বলা হয় হচ্ছে গিয়ে স্ট্রাকচার একটা ল্যাঙ্গুয়েজ ফর সার্চ ইঞ্জিন। সো এখানে কি বলা আছে দেখেন, স্কিমা অ্যাডস মেটাডাটা টু ইউর ওয়েবসাইট resulting rich search result and more traffic. So এটা কি বলা হয়, একটা স্ট্রাকচার ল্যাঙ্গুয়েজ which is specially designed for সার্চ ইঞ্জিনস, যেটা আপনার সাইটে যদি আপনি ইউজ করেন স্কিমা মার্কআপ, এই ল্যাঙ্গুয়েজটা যদি ইউজ করেন তাহলে হচ্ছে গিয়ে আপনার সাইটে মেটা ডাটা অ্যাড হয় এবং এইটা সার্চ ইঞ্জিনকে আপনার সাইটটা আন্ডারস্ট্যান্ড করা আরো ইজি করে দেয় এইটা, এবং এটা আপনার মানে সাইটে রিচ সার্চ রেজাল্ট দেখায়। রিচ সার্চ রেজাল্ট কোনগুলা এটা আমি আগে বলেছি, তাও আরেকবার দেখাই আপনাদের বুঝতে সুবিধা হবে।
সো দেখেন এই যে সার্চ দেওয়ার পরে রেজাল্টের পাশে এই যে এই কি আসে, এরকম ছবি আসে, তারপরে রিভিউ আসে। সো এই যে এই ছবিগুলো যে সার্চ রেজাল্টে আসে এগুলোকে বলা হচ্ছে রিচ স্নিপেট। এগুলো কখন আসে? যখন আপনার সাইটে স্কিমা মার্কআপ ইউজ করা হয়। দেখেন এইটা আবার সব সাইটে নাই, যেমন এই সাইটটাতে নাই, এই সাইটটাতে নাই, তার মানে কি এরা স্কিমা ইউজ করে নাই। আবার এই সাইটটাতে নাই, এটাতে আছে। সো স্কিমা থাকলে কি হয়, এখানে কি বলা আছে, রেজাল্টস এন্ড মোর ট্রাফিক। মোর ট্রাফিক কেন? কারণ হচ্ছে কি এই ছবি দেখে কিন্তু মানে মানুষ আপনার সাইটে ক্লিক করার জন্য অ্যাট্রাক্টেড হয়। যেগুলো নাই সেগুলোতে কি বেশি একটা অ্যাট্রাক্ট করতেছে না, যেগুলো আছে সেগুলো কিন্তু সুন্দর লাগতেছে দেখতে। সো এটাই বেসিক্যালি স্কিমার কাজ। আরো আরো কাজ আছে, যেমন আমি যদি রিভিউজ দেই, দেখেন এইখানে কি দেখাচ্ছে, রেটিং দেখাচ্ছে। এটা কিন্তু আবার সব সাইটে নাই। এই রেটিংটা কি দেখতে ভালো লাগতেছে না? এবং এটা মানে সাদা একটা ব্যাকগ্রাউন্ডের মধ্যে কিন্তু আই ক্যাচ করতেছে এই সাইনটা। সো এখানে তার মানে কি বেশি মানুষ ক্লিক করবে। সো এইটাই হচ্ছে গিয়ে আপনার স্কিমার কাজ। এটা অবশ্যই আমরা অন করে দিব। ঠিক আছে, অন করে দিব। স্কিমা টাইপ ফর পোস্ট আর্টিকেল, ফাইন। আর্টিকেল টাইপ হচ্ছে গিয়ে ব্লগ পোস্ট, which is absolutely good. স্কিমা টাইপ ফর পেজেস আর্টিকেল, এখানে চাইলে আপনার ক্যাটাগরি দিয়ে দিতে পারেন, ধরেন আমি দিতে পারি প্রোডাক্ট। ঠিক আছে, বা যে পেজগুলো আছে সেগুলো ভিডিও, মানে আপনার অ্যাপ্রোপ্রিয়েট যে ইয়াটা আছে, ক্যাটাগরিটা আছে অবশ্যই সিলেক্ট করবেন। আর্টিকেল টাইপ হচ্ছে আর্টিকেল। স্কিমা টাইপ ফর ল্যান্ডিং পেজেস, এটা এখান থেকেও আপনারা চাইলে সিলেক্ট করে দিতে পারেন। সো এখানে নাম দেওয়া আছে, সেটা থাক, সমস্যা নাই। সো দেখেন এখন কি করছে, গুগল ডাজ নট অ্যালাউ পার্সন অ্যাজ দ্য পাবলিশার ফর আর্টিকেলস। মানে এখন গুগল পার্সন হিসেবে আর্টিকেল পাবলিশ করা পছন্দ করছে না। এইটা আমি এই আপডেটটা নতুন দেখছি, আছে দেখি তো কি বলে। সে এটা অর্গানাইজেশন, মানে অ্যাজ এ অর্গানাইজেশন হিসেবে আচ্ছা, এসইও সম্পর্কে যদি আরো ভালো করে জানতে চান, এই যে এই চ্যানেলটা ফলো করবেন, যে গুগল সার্চ সেন্টার, এবং ইউটিউবেও এদের একটা চ্যানেল আছে গুগলের অফিসিয়াল, যেখানে এসইও সম্পর্কে গুগল অনেক আপডেট দেয়। এটা হচ্ছে গিয়ে এসইও গুগল সার্চ সেন্ট্রাল বলে এটাকে। এই যে এই চ্যানেলটাকে ফলো করবেন, গুগল সার্চ সেন্ট্রাল, মানে অনেক কিছু বলে, সার্চ কনসোল ট্রেনিং, আরো অনেক রিসোর্সেস এখানে আছে, যেখানে গুগলের অফিসিয়াল চ্যানেল এটা গুগলের। ঠিক আছে, সো এখান থেকে যে ইনফরমেশনটা পাবেন এগুলো একদম অ্যাকুরেট হয়। তারপর উনাকেও ফলো করতে পারেন, যে উমার তাসকির, উনি ডিজিটাল মার্কেটিং এ অনেক ভালো, মানে অনেক কথা বলে। ইন্ডিয়ান একটা চ্যানেল, বাট অনেক ইনফরমেটিভ, শর্ট অনেক ভালো বুঝায়। আরেকটা চ্যানেল রেকমেন্ড করে দেই, এইচ রেফ। এইচ রেফের চ্যানেলটা, ওরা হচ্ছে গিয়ে খুব শর্টে অ্যানিমেটেড ভিডিওর সাহায্যে অনেক সুন্দর করে এসইও বুঝায়।
Hey everyone, my name is Sam O, and welcome to the SEO Fundamentals course by Ahrefs. In this course, I'll be teaching you the fundamentals of SEO with a heavy focus on execution. And while it's a ঠিক আছে beginner's SEO course, I সো don't want you to এই be চ্যানেলটা fooled by the word এই কয়েকটা চ্যানেল beginner. ফলো করতে পারেন Even for আরো an চ্যানেল আছে 8-figure যেমন আছে business like ours, ব্র্যান্ডিং এর we চ্যানেল don't do anything crazy technical or complicated. Right from the start, we've stuck with the ওনার চ্যানেলটা ইয়া করবেন ঠিক আছে ব্র্যান্ডিং এর চ্যানেলটা ফলো করবেন এসইও সম্পর্কে যদি আরো ডিটেইল জানতে চান কি কি বললাম ব্র্যান্ডিং এইচরেফ তারপর কি গুগল সার্চ সেন্ট্রাল এবং বিভিন্ন এখানে ডকুমেন্ট আর্টিকেল আছে এগুলো পড়তে পারেন মানে এসইও তে আসলে পড়ার শেষ নাই ঠিক আছে প্রচুর পড়া মানে পড়ালেখা করতে হবে এসইও নিয়ে তাহলে হচ্ছে গিয়ে আরো অনেক কিছু জানতে পারবেন সো এটা হলো আমরা ইয়া করি সেভ এন্ড কন্টিনিউ দেই সো আমাদের সেটআপটা হয়ে গেছে ঠিক আছে এখান থেকে আমরা সেটিংসে মানে আবার আমরা যে সেটিংসটা করলাম সেটা কিন্তু ব্যাপারটা এরকম না যে একটু হোল্ড করবেন সবাই আচ্ছা ব্যাপারটা কিন্তু এরকম না যে একবার চেঞ্জ করেছেন দেখে মানে একবার করে ফেলেছেন দেখে আর মানে এটা চেঞ্জ করা যাবে না এগুলো কিন্তু পরে মানে আবার যখন চান যখন ইচ্ছা তখনই কি করা যাবে চেঞ্জ করা যাবে ঠিক আছে সো এখান থেকে সব অপশনগুলো দেখতে পারবেন আমাদের এই র্যাঙ্ক ম্যাথ এসইও ভিতরে সব অপশনগুলোই আছে কি আছে লিংকস সো আমাদের প্রয়োজন অনুযায়ী আমরা চাইলে আবার সেটআপগুলো কি করতে পারবো এই যে রোবট টিএক্সটি থেকে শুরু করে কি আছে এই যে সাইট ম্যাপ সেটিংস সবকিছু আছে একটা একটা আমাদের বিভিন্ন কাজে লাগবে এটা আমরা আস্তে আস্তে দেখব ঠিক আছে সো র্যাঙ্ক ম্যাথ মানে ইনস্টল করলাম এটা আমাদের সব ক্ষেত্রে এসইও ক্ষেত্রে আমাদের সর্বোপরি খুবই সাহায্য করবে বিশেষ করে অন পেজ এসইও তে এটা খুব হেল্প করে এই প্লাগইনটা অনেক হেল্প করে আচ্ছা তো এসইও মানে প্লাগইন তো ইনস্টল করলাম এখন কি করতে হবে আমাদের কন্টেন্ট দিতে হবে সাইটে কি লাগে এসইও প্রাণ হচ্ছে কি মানে এসইও প্রাণ হচ্ছে কন্টেন্ট কন্টেন্ট বিল্ড করতে হবে কন্টেন্ট না বিল্ড করলে আমরা অন পেজ এসইও বা করে কি করব ঠিক আছে সো আমাদের কন্টেন্ট বিল্ডিং করতে হবে এবং সাথে করে অন পেজ এসইওটা করতে হবে এখন
অন পেজ নিয়ে মানে ডিটেইলস কথা বলবো, ঠিক আছে? অন পেজ এসইও কি কি মনে হয় একটু বলেন আমাকে, অন পেজ এসইও আসলে কি বোঝায়? আসেন ডিসকাশন করি। অন পেজ এসইও আসলে কি, মানে অন পেজ এসইও বলতে কি বোঝায়, মানে এটা এই ওয়ার্ডটা থেকে আমরা কি মানে কি মিনিং বের করতে পারি? ভাইয়া এই যে কন্টেন্ট পাবলিশের আগ পর্যন্ত যে কাজগুলো করা হয় না, এটাকে বোঝায়। মানে ওয়ার্ডটা খেয়াল করেন, মানে ওয়ার্ডটা হচ্ছে অন পেজ, অন পেজ মানে পেজের উপরে। আচ্ছা, সো আমি বলি অন পেজ এসইও হচ্ছে আমার ওয়েবসাইটের ভিতরে এসইও রিলেটেড যা যা করা প্রয়োজন সেটাই হচ্ছে গিয়ে অন পেজ এসইও। সেটা হতে পারে আপনার সাইটের স্ট্রাকচার অপটিমাইজেশন, সেটা হতে পারে আপনার কন্টেন্ট অপটিমাইজেশন, কিওয়ার্ড অপটিমাইজেশন, মেনু অপটিমাইজেশন, মানে যে অপটিমাইজেশন আপনি বলেন না কেন সেটাই হচ্ছে কি আপনার অন পেজ এসইও আন্ডারে পড়ে। কিছু এক্সাম্পল আমরা দেখি আসলে অন পেজ এসইও কিভাবে করে, বা অ্যাকচুয়ালি কি এইটা, মানে কি কাজে লাগে বা কেন করা হয়। ফার্স্ট অফ অল অন পেজ এসইও এখন অনেক গুরুত্বপূর্ণ, মানে এসইও তে যদি আমি 100% ধরি, ধরেন এসইও যদি ম্যাটারটা 100% হয় যদি একটা ওয়েবসাইটের ক্ষেত্রে, সেক্ষেত্রে অন পেজ এসইও এর গুরুত্ব বলবো আমি 60 to 70% নাও এ ডেজ। এক সময় ছিল অফ পেজ এসইও অনেক ইম্পর্টেন্ট, মানে অফ পেজ এসইও গুগল অনেক বেশি ইম্পর্টেন্স দিত, বাট সেটা সে কমিয়ে এইটার সে মানে অন পেজ এসইও কে অনেক গুরুত্ব দিচ্ছে। কারণ কি, কারণ হচ্ছে কি অন পেজ এসইও হচ্ছে কি ফার্স্ট অফ অল আপনার সাইটের ভিতরে, আপনার সাইটের ইন্টারনাল মানে সাইটের ভিতরে, মানে আপনার এখন ইউজাররা গুগল থেকে আসবে কোথায়? ইউজাররা কিন্তু গুগল থেকে আসবে হচ্ছে কি আপনার সাইটে, এবং আপনার সাইটটা যদি ভাঙাচোরা হয়, ভালো না হয়, তাতে কি হয়, মানে গুগলের ইউজারদের এক্সপিরিয়েন্সটা নষ্ট হয়। সো এর জন্য কি করতে হয়, অন পেজটাকে সাইটটাকে ওভারঅল অপটিমাইজ করতে হয়। ওভারঅল অপটিমাইজটা কি, ধরেন আমি যদি একটা সাইটে যাই, ফর এক্সাম্পল ধরেন আমি বিক্রয়.com এ যাই, সো ধরেন বিক্রয়.com এ গেলাম, এই সাইটটা যদি ধরেন ভাঙাচোরা না হতো, ইজি টু নেভিগেট না হতো, তাহলে কি হতো, আমি কি বিক্রয়.com এর একজন ইউজার, আমার ফার্স্ট অফ অল ফার্স্ট ইমপ্রেশনই নষ্ট হয়ে যেত। এখন এইটা তো আছেই। আচ্ছা বলেন তো একটা পেজকে কয় ভাগে, মানে একটা পেজকে কয় ভাগে ভাগ করা যায় বলেন? এটা বলেছিলাম আমি অনেকবার। হেডার, ফুটার, বডি, এরকম না? হ্যাঁ, হেডার, বডি, ফুটার, ঠিক আছে, হেডার, বডি, ফুটার। তো এখন এই হেডার, বডি, ফুটার কি করতে হয়, এসইও মানে নট অনলি এসইও, আপনার সাইটটার ইউজার ইন্টারফেস যাতে মানে পারফেক্ট হয় বা ইউজার ইন্টারফেস যাতে ইউজেবল হয়, এজন্য কি করতে হয়, এটাকে অপটিমাইজ করতে হয়। গুগলের এখন কথা হচ্ছে গিয়ে সেই ইউজারের এক্সপিরিয়েন্সকে সর্বোচ্চ গুরুত্ব দেয়। এখন তার নতুন আপডেটে গুগল বলছে যে আমার ইউজারদের এক্সপিরিয়েন্সে আমার কাছে সব, অন্য কিছু আমি অত কিছু বুঝি না, আমার ইউজাররা যদি স্যাটিসফাই থাকে তাহলে আমি হ্যাপি। সো আপনার তাহলে কি চিন্তা করতে হবে, ফার্স্ট অফ অল আপনার সাইটটা যাতে ইজি টু নেভিগেট বা ইজি টু ইউজ হয় সেটা চিন্তা করতে হবে।
মানে বলছি না যে ওয়ার্ল্ডের সব থেকে বেস্ট ডিজাইনারকে দিয়ে আপনি ডিজাইন করান, ব্যাপারটা ওরকম না। ব্যাপারটা হচ্ছে গিয়ে আপনার ওয়েবসাইটে যাতে ইউজাররা খুব সহজে ইউজ করতে পারে, ডিজাইনটা খুবই সিম্পল হবে বাট ইজি টু নেভিগেট হবে। মানে দেখেন এখানে কিন্তু আপনার ডিজাইনটা খুবই সিম্পল, মানে কালার ইউজ কম, মানে কয়েকটা মেনু আছে এখানে, তাদের ক্যাটাগরি, মেইন ক্যাটাগরি গুলা, আর কিছু এখানে কিওয়ার্ডস আছে, মেনুজ আছে, লিঙ্কস আছে, এবং সাথে করে কিছু টেক্সট আছে। আচ্ছা, আগে আমরা অন পেজ এসইও বলতে বুঝতাম যে একটা পেজকে একটা আর্টিকেল দিব, একটা কিওয়ার্ড দিব, সেটাও সেই কিওয়ার্ডের র্যাঙ্কে চলে আসবে। অন পেজ এসইও ব্যাপারটা ছিল এরকম। এখন ব্যাপারটা ওরকম নাই, ওই ব্যাপারটাও আছে, সাথে করে ইউজার এক্সপিরিয়েন্সের ব্যাপারটা আছে, যে ইজি টু নেভিগেট হবে, দেখতে ভালো লাগতে হবে, দেখতে সিম্পল হবে, সুন্দর হবে, দেখতে মডার্ন হবে সাইটটা। ঠিক আছে, সো এইটা গুগল নিজেই বলে দেয়, কোথায় বলে দেয় সেটা কিছুদিন পরেই দেখাবো, সার্চ কনসোলের ক্লাসে দেখাবো যে গুগল আসলে কি বলে। সিম্পলি খুব বেশি কিছু রিকোয়ারমেন্ট নাই আসলে। এখন আপনার সাইটটা যদি ভাঙাচোরা হয়, আপনি যতই ভালো কন্টেন্ট দেন না কেন, সে কখনোই কি আপনার সাইটটাকে র্যাঙ্কে দিবে না। সো র্যাঙ্কে হতে হলে সাইটটা ইউজেবল হতে হবে, সিম্পল হোক সমস্যা নাই, ডিজাইন খুব সুন্দর না হলেও চলবে, বাট ইজি টু নেভিগেট হতে হবে, এবং প্রত্যেকটা জিনিস কাজ করতে হবে, ভাঙাচোরা হতে হবে না, এবং লোডিং স্পিডটা মোটামুটি ফাস্ট হলেই ইনাফ। ঠিক আছে, মোটামুটি ফাস্ট হলে ইনাফ, মানে এমন না যে আপনার মানে রকেট লাগাতে হবে। হ্যাঁ, রকেট লাগাবেন অবশ্যই। সো এইটা গেল। আচ্ছা, তাহলে এইটা না আছে ডিজাইনকে দিয়ে আমরা ডেভেলপারকে দিয়ে ডেভেলপার ডিজাইন করালাম। এখন এজ এ এসইও এক্সপার্ট আমার এখানে কাজটা কি, আমার ওয়ার্কফ্লোটা কি? এখানে বেসিক্যালি আমার কি করতে হয়, আমাদের বেসিক্যালি প্ল্যান করতে হয় যে আমার সাইটে কি কি পেজ আছে, কি কি ক্যাটাগরি আছে, এবং কি কি কিওয়ার্ডে আমি র্যাঙ্ক করতে চাই সেটা একটা লিস্ট প্ল্যানিং করতে হয়, একটা কন্টেন্ট ম্যাপিং করতে হয়। এটা হচ্ছে কি আপনার এসইও জার্নির শুরু। মানে কিওয়ার্ড রিসার্চ করলেন, আমি বলেছিলাম না কিওয়ার্ড রিসার্চ কিন্তু অনেক কিছুর জন্য করে, নট অনলি রাইটিং, বা আমি একটা আর্টিকেল লিখে ফেললাম, ওইটার জন্য 8-10টা কিওয়ার্ড বের করলাম, ব্যাপারটা ওরকম না। ব্যাপারটা হচ্ছে কি আমার ওভারঅল সাইটের জন্য, আমার ফুল সাইটের জন্য কি করতে হয়, প্ল্যানিং করতে হয়, এবং কিওয়ার্ড সেগমেন্টেশন করতে হয়, মানে কিওয়ার্ড টার্গেটিং করতে হয়, কোন কোন কিওয়ার্ডে আমি কোন কোন পেজটাকে র্যাঙ্কে আনতে চাই। আচ্ছা, সবকিছু বাদ দেন, ধরেন আপনারা বিক্রয়.com এর মালিক, আপনারা বিক্রয়.com এর মালিক, আমাকে কাজ দিবেন যে ভাইয়া আপনি এই সাইটটা যেটা আছে আমরা এসইও করতে চাই। এখন আমাকে আপনারা বললেন যে ভাই এটা যাতে সার্চ করলে 1 নম্বরে, আমরা অত কিছু জানি না, এসইও সম্পর্কে অত আইডিয়া নাই, বাট আমি চাই আমার সাইটটা 1 নম্বরে আসবে। এখন আপনারা যদি বিক্রয়.com এর ওনার হতেন, কোন কিওয়ার্ডে, মানে আপনার হোম পেজটাকেও তো এসইও করতে হবে, কোন কিওয়ার্ডে আপনি ফার্স্টে আসতে চাইতেন, মানে প্রথমেই যে এই কিওয়ার্ডটা আমার লাগবেই হোম পেজের জন্য, বা এই কিওয়ার্ড লিখে সার্চ করলে যাতে আমার হোম পেজটা আসে বা আমাকে খুঁজে পায়, কোন কিওয়ার্ড টার্গেট করতে বলেন, আমাকে একটু বলেন, আইডিয়া দেন, একটু আইডিয়া দেন আমাকে। বাই অর সেল, এটা এবিসি। বাই অর সেল, বিক্রয় ভাইয়া। বিক্রয় তো আছেই, বিক্রয় লিখে সার্চ করে তো আমাকে এমনিই পাবে, ব্র্যান্ডেড কিওয়ার্ড লিখে সার্চ করে তো আমাকে এমনিই পাবে, বাট আদার কিওয়ার্ডস, যে ধরেন যাতে ওইটা লিখে সার্চ করলে সাথে সাথে বিক্রয় চলে আসে, সেটা কি হতে পারে?
সিড কিওয়ার্ড ভাইয়া? হুম, না মানে আমি চাই যে ধরেন খুব ভালো একটা কিওয়ার্ড যেটা আমার ব্র্যান্ড ভ্যালু বাড়াবে, ওরকম একটা কিওয়ার্ড লিখে সার্চ করলে যাতে আমি আসি, victoria.com আসে। চিন্তা করেন তো, চিন্তা করেন, মাথা কাটান। আপনি যদি মালিক হইতেন, ধরেন আপনি আপনি একটা মানে ড্রেস শপের মালিক, ঠিক আছে, তাহলে আপনি কিসের র্যাঙ্কে আসতে চাইতেন সবার ফার্স্টে? মানে রিসার্চ করা বাদে, ধরেন রিসার্চ এখনো করেন নাই, মানে দেখেন নাই কিছু, মানে বাট আই সেল, রেন্ট। না ফারহান আপু, ধরেন আপনি একটা মানে ধরেন ড্রেস শপে, আপনি আপনার একটা বুটিকের দোকান আছে, ড্রেস বানান, ঠিক আছে, সো কোন কিওয়ার্ডে আপনি র্যাঙ্কে মানে আসতে চাইতেন? বেস্ট ড্রেস। বেস্ট ড্রেস শপ ইন বাংলাদেশ, অথবা বেস্ট ড্রেস শপ ইন ঢাকা, বেস্ট ড্রেস প্রাইস ইন বাংলাদেশ, এই টাইপের কিওয়ার্ড গুলোতে আসতে চাইতেন না? কারণ কি তার জি। কারণ হচ্ছে গিয়ে ওই সব কিওয়ার্ড লিখে যারা সার্চ করতেছে তারা কি মানে ড্রেস কিনতে ইন্টারেস্টেড, মানে ইউজার ইন্টেন্ট হচ্ছে গিয়ে কেনা। তাহলে বিক্রয়টা কি হবে? বিক্রয় আমি যদি অন পেজ এসইও করতে চাই তাহলে এটা কি হবে? এটা কি আসলে? এটাই তো সবই আছে। হ্যাঁ, তাহলে যেখানে শপ থাকে সেটাকে কি বলে? শপিং মল অথবা কি বলে? মার্কেট প্লেস। জি। আচ্ছা, তাহলে কি হবে তাহলে? বেস্ট মার্কেট প্লেস ইন বাংলাদেশ। মার্কেট প্লেস ইন বাংলাদেশ। তো সেটাই, মানে এইটা নিয়ে আমি এতক্ষণ এতক্ষণ কেন ঘাটাঘাটি করলাম, কারণ সবার আগে বুঝতে হবে যে আমার বিজনেসটা কি টাইপের, এবং আমার মানে টার্গেটটা কোন মার্কেট, আসলে কোন কিওয়ার্ড গুলা, আমার বিজনেসটা অ্যাকচুয়ালি কি। এটা যখন আপনারা যে কোনো একটা সাইট মানে কাজ নিবেন বা যখন সাইট অডিট করতে বসবেন, সবার আগে আপনার এইটাই বুঝতে হবে, যেটা হচ্ছে গিয়ে আমার সাইটটা আসলে কি সম্পর্কিত, আমার সাইটটা আসলে কি। সো যেটা বললাম, বেস্ট মার্কেট প্লেস ইন বাংলাদেশ। সো দেখেন তো এই জিনিসটাই কি এক্স্যাক্টলি তারা এখানে দিয়েছে, দ্য লার্জেস্ট মার্কেট প্লেস ইন বাংলাদেশ। সেটা এখানে কেন দিয়েছে? এমনি এমনি দিয়েছে? অবশ্যই না। এই পেজটাকে এই কিওয়ার্ডে বা এই রিলেটেড কিওয়ার্ডে র্যাঙ্ক করার জন্যই এখানে প্লেসমেন্ট এই আর্টিকেলটা করা হয়েছে। এটাই হচ্ছে গিয়ে কি এই পেজের অন পেজ অপটিমাইজেশন। দেখি তো লার্জেস্ট মার্কেট প্লেস ইন বাংলাদেশ কি আসে? বিক্রয়, ঠিক আছে, লার্জেস্ট মার্কেট প্লেস ইন বাংলাদেশ লিখে সার্চ করলে বিক্রয় আসে। বেস্ট মার্কেট প্লেস ইন বাংলাদেশ দারাজ আসে, দেন কি আসে? বিক্রয় আসে। আসুক সেটা 5-6 নাম্বারে, কিন্তু আসে তো। আমি যে সবকিছুতে 1 নাম্বার আসবে ওটা তা না, আসে না। সো আগে কি মানে এসইও করার আগে আমিও বুঝতাম না, এসইও শেখার আগে যখন আমি ওয়েবসাইট দিতাম আমি ভাবতাম যে এগুলো মনে হয় এমনি এমনি দিয়েছে, তাই না? মনে হতো যে লেখাগুলো কেন দিচ্ছে, এখানে দরকার ছিল না দেওয়ার। বাট একটা পেজকে যদি আপনি অপটিমাইজ করতে চান, অবশ্যই এটা স্ট্র্যাটেজি থাকতে হবে। স্ট্র্যাটেজি কোন কিওয়ার্ডে আসলে আমি চাই সেটা ডিসাইড করতে হবে, এবং ওই অনুযায়ী কিওয়ার্ড রিসার্চ করতে হবে। স্টেপগুলো বুঝতে পারছি? ক্লিয়ার? বুঝতে পেরেছি? জি ভাইয়া। আমার এসইও আমি খালি কিওয়ার্ড রিসার্চ পারলাম, কিন্তু কিওয়ার্ড রিসার্চটা কেন করব, কোথায় করব, কার জন্য করব সেটা আমি জানি না। সেগুলো অবশ্যই জানতে হবে। দ্যাটস ওয়াই হচ্ছে গিয়ে আমি, যদিও আমাদের এসইও ক্লাস মানে
আম, সময় অনেক কম, বাট আমি একটু ইন ডেপথ বা অ্যাডভান্স মোডে শেখানোর চেষ্টা করি, বা এগুলো আপনাদের প্রয়োজন, অবশ্যই শেখা উচিত। ঠিক আছে, একটু ডিটেইল, মানে কেন করব, কিভাবে করব, কোথায় করব। সো একটা পেজ অন পেজ এসইও কেন করব, একটা পার্টিকুলার কিওয়ার্ডে র্যাঙ্কে আনার জন্য, এবং সেই সাথে করে ইউজার এক্সপিরিয়েন্স যদি আমি নিশ্চিত করতে পারি, চান্সেস আর হাই সেই কিওয়ার্ডটাতে আমার সাইটটা র্যাঙ্কে চলে আসবে। সো দেখেন, প্রত্যেকটা পেজই অন পেজ এসইও করা। যদি আমি ভেহিকল সেকশনে যাই, প্রপার্টি সেকশনে যাই, সো দেখেন এখানে কি লিখেছে, নিউ অ্যান্ড ইউজড ভেহিকেল ফর সেল ইন বাংলাদেশ। সে কি চায় যে ভেহিকেল বা কার প্রাইস ইন বাংলাদেশ লিখে কেউ যদি সার্চ করলেই যাতে কি আসে, বিক্রয়.com এর ভেহিকেল পেজ চলে আসে। এবং এখানে নিচে যদি গিয়ে দেখেন, ভেহিকেল এন্ড অটো পার্টস সেলিং আসে, বা বেস্ট কার প্রাইস ইন বাংলাদেশ আসে। তাহলে ধরেন আমি যদি বলি যে এই পেজটা অন পেজে সেভ করেন, তাহলে কি হবে? আমি যদি বলি যে বলেন তো এই পেজের কিওয়ার্ড কি হবে, কি হবে? এটা হচ্ছে গিয়ে মোবাইল ফোনের বেস্ট মোবাইল প্রাইস ইন বাংলাদেশ। বেস্ট মোবাইল ফোন প্রাইস ইন বাংলাদেশ। আর কি কি হতে পারে আমার টার্গেট কিওয়ার্ড? তাহলে এই পেজটা যেন আর কি কি হতে পারে, বেস্ট মোবাইল অ্যাক্সেসরিজ ইন বাংলাদেশ, বেস্ট মোবাইল ফোন প্রাইসেস ইন বাংলাদেশ, বেস্ট মোবাইল ফোন শপস ইন ঢাকা, বেস্ট মোবাইল ফোন শপ ইন বাংলাদেশ। এগুলো কিন্তু সবই কিওয়ার্ড, বাট আলাদা আলাদা কিওয়ার্ড। এবং অন পেজের ক্ষেত্রে সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে কি এটার হেডার বা হেডলাইন। এখানে কি 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 থাকতে হয়, মেইন কিওয়ার্ডটা থাকতে হয়, এবং এটার ইউআরএল এর ভিতরে কি থাকতে হয়, কিওয়ার্ডটা থাকতে হয়, এবং সাইটের ইন্টারনাল লিঙ্কিং থাকতে হয়, এবং অন পেজের একটা কন্টেন্ট থাকতে হয়। দেখেন এখানে তারা সুন্দর করে কিওয়ার্ড গুলা প্লেসমেন্ট করেছে উইদাউট স্টাফিং, মানে পজিটিভ ওয়েতে কিওয়ার্ড গুলা স্টাফিং করেছে, প্লেসমেন্ট করেছে, এবং সাথে করে ইন্টারনাল লিঙ্কিংও তারা বিল্ড করেছে। আচ্ছা দেখেন, ফাইন মোবাইল ফোন অ্যাক্সেসরিজ ইন বাংলাদেশ, এই নিয়ে কি করেছে, একটা তারা ছোটখাটো একটা কন্টেন্ট দিয়েছে। তাহলে আমি প্রত্যেক পেজে কি কন্টেন্ট দিতে হবে মেন মেন কিওয়ার্ড কি টার্গেট করে? হ্যাঁ অবশ্যই, মানে এটা প্রত্যেকটা পেজকেই, মানে নট অনলি, মানে এটা আবার এমন না যে ধরেন আমি প্রত্যেকটা প্রোডাক্ট পেজে দিব, বাট আমার মেইন পেজগুলো, আমার মেইন ক্যাটাগরি হচ্ছে এগুলা। ঠিক আছে, বা যে পেজটাকে আমি র্যাঙ্কে আনতে চাই, যে ক্যাটাগরিতে আমি র্যাঙ্কে আসতে চাই, সেইগুলোকে অবশ্যই আমার অপটিমাইজ করতে হবে। এখন একটা ওয়েবসাইটে যদি 1 কোটি পেজ থাকে, 1 কোটি পেজ আমার কখনোই র্যাঙ্কে আনার প্রয়োজন নাই। মোট কথা হচ্ছে গিয়ে আমার মেইন ক্যাটাগরি হচ্ছে এগুলাতে যাতে আমি র্যাঙ্কে আসি। সো আমার আই হ্যাভ টু ডিসাইড, লাইক মানে আমি কোন পেজগুলোকে র্যাঙ্কে আনতে চাই। ঠিক আছে, কোন পেজগুলোকে র্যাঙ্কে আনতে চাই। সো অন পেজ এসইওর জন্য ইম্পর্টেন্ট হচ্ছে গিয়ে মানে আমার সাইটের ইউআই ইউএক্স, ইউজার এক্সপিরিয়েন্স, ডিজাইনটা নিট অ্যান্ড ক্লিন করা, সাইটের ইউজেবিলিটি, এবং সে সাথে করে কন্টেন্ট। এবং কন্টেন্টটাই আপনার মেইন, মানে কন্টেন্ট ইজ কিং এসইওতে। মানে বিশেষ করে এসইওতে সব থেকে ভালো কাজ করে হচ্ছে টেক্সট কন্টেন্ট। টেক্সট কন্টেন্ট, ঠিক আছে।
সো টেক্সট কন্টেন্ট নিয়ে আমরা প্রচুর কাজ করব এবং কন্টেন্ট বিল্ডিং নিয়ে প্রচুর কিছু মানে জানার চেষ্টা করব। সো কন্টেন্ট আসলে কি? কন্টেন্ট হচ্ছে গিয়ে আমরা ইন্টারনেটে যা দেখি, ছবি, ভিডিও, টেক্সট, অডিও, যাবতীয় যা কিছু আছে, বাট এসইও তে ফোকাস করা হয় মূলত এই টেক্সট কন্টেন্ট বিল্ডিং নিয়ে, বা আর্টিকেল বা ব্লগ, এটাকেই বলা হচ্ছে কি আপনার এসইওর কন্টেন্ট মার্কেটিং। ঠিক আছে? ওকে, সো অন পেজ এসে বুঝতে পেরেছি যে আসলে কি করতে হয়। আচ্ছা, এখনো পুরোপুরি বুঝে উঠতে পারিনি, কারণ পুরোপুরি মানে এখন আমি ক্লাস শেষই করি নাই, বা পুরোপুরি অন পেজ এসিওটা এখনো কমপ্লিট করি নাই। সো এইটার জন্য মানে আমাদের কন্টেন্টের স্ট্রাকচার বা ওয়েবসাইটের স্ট্রাকচারটা বোঝাটা খুবই জরুরি। মানে অ্যাকচুয়ালি আমরা কি বিল্ড করতে চাই বা কি বিল্ড করব বা কোন কিসের র্যাঙ্কে আসতে চাই, এগুলা হচ্ছে কি আমাদের ডিসাইড করতে হবে। ঠিক আছে? এগুলো যদি আমরা ডিসাইড করতে পারি তাহলেই আমরা আমাদের কি মানে গোলটা ক্লিয়ার করতে পারবো যে এই কিওয়ার্ডে প্রথমেই 100 কিওয়ার্ডে আমরা র্যাঙ্কে আসতে চাই। সো এইটা আমাদের ভিশনটা ক্লিয়ার থাকতে হবে। মানে এটার জন্য কি প্রয়োজন? আমাদের স্ট্র্যাটেজির প্রয়োজন, বা আমাদের বুঝতে হবে যে আমরা আসলে এর জন্যই আমাদের আপনাদের এই এক্সারসাইজটা করালাম, যে একটা ওয়েবসাইট সম্পর্কে বুঝা, দেখা, এটা স্ট্রাকচারটা বুঝা, এটা আসলে মানে এটা স্ট্রাকচার কি, মানে নর্মালি কি থাকে, হেডার, বডি, ফুটার। গুগল আসলে কি বলে? গুগল যেটা বলে, আমি যেগুলো বলেছি সেগুলোই বলে, আপনারা পড়ে দেখতে পারেন। এবং আরেকটা কথা বলে, টু মাচ মানে গুগল অ্যাড দেওয়া অপছন্দ করে না। গুগল বলে যে ইউজার এক্সপিরিয়েন্স নষ্ট করে না করে তুমি যা মন চাই করো, সমস্যা নেই, মানে ইউজার এক্সপিরিয়েন্স নষ্ট করা যাবে না। ঠিক আছে? তারপরে হচ্ছে গিয়ে মানে এমন ভাবে এত অ্যাড দেওয়া যাবে না যেটা ইউজার এক্সপিরিয়েন্স নষ্ট করে। মানে অ্যাড এর ব্যবহার, মানে ধরেন অতিরিক্ত, অনেক সময় দেখি না যে আমরা একটা পেজে ঢোকার পরে অতিরিক্ত পরিমাণে অ্যাড দেয়, অতিরিক্ত পরিমাণে অ্যাড দেওয়া যাবে না। বাট গুগল অ্যাড দেওয়া পছন্দ করার কারণ, গুগল বলে অ্যাড হচ্ছে গিয়ে এই ওয়েবসাইটগুলোর আর্নিং করার একমাত্র উপায়। ঠিক আছে? আরো উপায় আছে, অন্যতম প্রধান উপায় হচ্ছে অ্যাড। সো একজন মানুষ ইনকাম করবে, এটা খুবই স্বাভাবিক। বা একটা ওয়েবসাইট, একটা কোম্পানির মেইন গোলই থাকে হচ্ছে গিয়ে ইনকাম করা। সো ইনকাম যদি না করতে পারে তাহলে তো সে এই সাইটটা চালাতে পারবে না। সো এর জন্য অ্যাড দেখ, বাট এটার ইউজার এক্সপিরিয়েন্স নষ্ট না করে আপনি যেমন চাই করতে পারেন। ইউজার এক্সপিরিয়েন্সটা গুগলের কাছে হচ্ছে এখন মেইন মানে প্রাইমারি গোল, এরপরে হচ্ছে অন্য কিছু। সো হোয়াট এভার, তো এখন আমরা আসলে কিভাবে কন্টেন্ট বিল্ড করতে হয় এবং কন্টেন্ট বিল্ডিং এর ক্ষেত্রে কি কি ব্যাপারে মানে লক্ষ্য রাখতে হয় সেই জিনিসগুলো শিখব। সো কন্টেন্ট কি জানলাম, যে
ইন্টারনেটে আমরা যাবতীয় যা কিছুই দেখি, যেগুলোর সাথে আমি ইন্টারাকশন করি, পড়ি, দেখি, শুনি, সেগুলোই কি, সেগুলো হচ্ছে কন্টেন্ট। এই কন্টেন্ট গুলোই কিন্তু, আমি যদি নর্মালি চিন্তা করি, এই কন্টেন্ট গুলোই কিন্তু র্যাঙ্কে আসে। ঠিক আছে, দেখি তো এই পেজটা 1 নম্বরে আসছে কেন আসছে, কি অপটিমাইজেশন করেছে। সো এরকম যে পেজগুলো র্যাঙ্কে আসে সেগুলো খুঁটিনাটি দেখার চেষ্টা করবেন যে কেন আসে আসলে। হ্যাঁ, গোলাম মোর্শেদ ভাই কি মানে লিভ করবেন? আচ্ছা, ফারহান আপু একটু মনে করে নিয়ে সময় অ্যাটেনশন। আচ্ছা, সো কন্টেন্ট কিভাবে বিল্ড করব, মানে কন্টেন্টের বা অন পেজ এসইওটা কিভাবে করব। সো কন্টেন্ট বিল্ড করার সময় আমার কতগুলা ব্যাপার বুঝতে হবে অথবা মাথায় রাখতে হবে। বেসিক্যালি যখন আমরা একটা সাইট নিয়ে প্ল্যানিং শুরু করি, এসইও অ্যাকচুয়ালি কি করে, মানে এসইওর কাজটা শুরু হয় কোথা থেকে এবং শেষ হয় কোথায়, এটা আমাদের বুঝতে হবে। শুরু হয় হচ্ছে গিয়ে সাইট অ্যানালাইসিস, সাইটের অবস্থা দেখলাম যে একটা সাইটের আসলে কি অবস্থা, সাইট অডিট করলাম। সাইট অডিট কিভাবে করবেন? সাইট অডিট করবেন হচ্ছে গিয়ে বিভিন্ন পেইড টুলস, যেমন কি আছে এসিএম রাশ, আচ্ছা সাইট অডিট করে দেখাচ্ছি কিভাবে করে, সেটাও দেখা দিব। তো সাইট অডিট করলেন, এরপরে সাইট থেকে রিপোর্ট পেলেন, রিপোর্ট পেলে তারপরে মানে ক্লায়েন্টকে বলতে হয় যে আচ্ছা তোমার সাইটের এই এই জিনিসগুলো আমি পেয়েছি, এগুলো ইনক্লুড করতে হবে। এবং এরপরে কি করলেন? কন্টেন্ট অ্যানালাইসিস করলেন, কম্পিটিটর অ্যানালাইসিস করলেন, কম্পিটিটর কিওয়ার্ড কি, মানে কি কি কিওয়ার্ডে র্যাঙ্ক করে সেগুলো নিয়ে পরে কি বললেন যে আমি এরকম একটা মানে প্ল্যান করেছি, আমি এগুলো নিয়ে কাজ করতে চাই এবং খরচ এত হবে। সো এসএম রাশটা আসুক, তাহলেই বুঝতে পারবেন। সো স্টেপ বাই স্টেপ গুলো জানলে আপনাদের করতে ইজি হবে আসলে, যে একটা যখন কারোর সাথে কথা বলতে বসবেন তখন হচ্ছে গিয়ে, বা কাজ যখন নিবেন বা করবেন, এসইও তে এই জিনিসটা আমি নিজেও ফেস করেছি। মানে আমি প্রথম প্রথম আসলে বুঝতাম না যে আমি কোথা থেকে শুরু করব, মানে আমার শুরু করতে হবে কোথা থেকে, মানে আমার স্টার্টিং পয়েন্ট কোনটা, এন্ডিং পয়েন্ট কোনটা, এটা বোঝাটা ইম্পর্টেন্ট। মানে আমার স্টার্টিং পয়েন্ট কোনটা হবে এবং এন্ডিং পয়েন্ট কোনটা হবে। মানে এসইও যেহেতু একটা বড় টাইপের কাজ বা লং টার্ম কাজ, এখানে কি করতে হয়, এখানে সেগমেন্ট ধরে ধরে প্ল্যানিং করতে হয়। আমার সাইটের ডিজাইনটা কেমন হবে ডিসাইড করা, বা ডিজাইন করা থাকলে কি কি ব্যাপার ফিক্স করতে হবে এগুলো ডিসাইড করা। তারপরে হচ্ছে গিয়ে টেকনিক্যাল কিছু ব্যাপার স্যাপার দেখা, তারপরে টেকনিক্যাল যদি কোনো ইরর থাকে, ইস্যু থাকে, সেগুলো সলভ করা, এবং কন্টেন্ট প্ল্যানিং করা। প্রত্যেকটা আলাদা আলাদা কাজ, এবং এগুলা একটা একটা করে সেগমেন্ট করে করে কি করতে হয়, প্ল্যানিং করতে হয়। একবার যদি সব করতে চান গুলিয়ে ফেলবেন সেগমেন্ট ধরে ধরে। এবং এসইও বেসিক্যালি ইজ এ টিম ওয়ার্ক। যেমন আমার কাজ কি, আমার একটা টিম আছে, সেই টিমটাকে আমি ম্যানেজ করি। যদি কোনো ক্লায়েন্ট আসে বা কোনো সাইট থাকে, ওই টিমের আন্ডারে দিয়ে দেই এবং তাদেরকে আমি প্ল্যানিং এ প্রত্যেকটা ডিপার্টমেন্ট, প্রত্যেকটা মানে প্রত্যেকজনের কাজ আলাদা। মানে ধরেন কন্টেন্ট ক্রিয়েটরের সাথে আমার কাজ আছে, ডেভেলপারের সাথে কাজ আছে, যারা হচ্ছে ডাটা এন্ট্রি করে তাদের সাথে কাজ আছে। প্রত্যেকটা মানে পার্সনকে তাদের কাজটা বুঝিয়ে দেওয়া এবং মনিটর করা যে কাজটা ঠিক মতো হচ্ছে কিনা।
আচ্ছা ধরেন আমি একটা সাইটের ডোমেন ওভারভিউ দেখি, ধরেন victoria.com এর ওভারভিউ দেখি। ধরেন আমি একটা মার্কেট প্লেস বানাবো, তাহলে বা আমার আমার কাছে একটা মার্কেট প্লেস আসবে, ভাই আমার একটা মার্কেট প্লেস আছে, সেটাকে আমি এসইও করতে চাই, আপনি একটু করে দেন। সেক্ষেত্রে আমি শুরু করি থেকে শুরু করি হচ্ছে গিয়ে এই ডোমেইন ওভারভিউ থেকে বা কম্পিটিটর রিসার্চ থেকে। আমার কম্পিটিটর কারা, তারা কি কি কিওয়ার্ডে র্যাঙ্ক করে। সো আমিও কিন্তু সেম কিওয়ার্ড গুলাকে পার্সিউ করতে পারি। তাহলে কি করি, সার্চ দেই, আসলে সন্ধ্যার সময় সবাই একসাথে ইউজ করতে ঢোকে, তো মানে এমন বিজি থাকে। আচ্ছা। স্যার আমি একটু বের হব স্যার। ওকে, ঠিক আছে। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। আচ্ছা, এসিএম রাশ এখন আসতেছে না, মানে এরা প্রচুর বিজি। আচ্ছা আচ্ছা, already শুনলাম। So, যাই হোক, তো এটা অন্য একটা টুল দিয়ে দেখি, যে উবার সার্চ বা মস দিয়েও দেখতে পারি। মস দিয়ে দেখি, বাট এসিএম রাশটা আমি দেখাবো আপনাদের।
ডোমেন ওভারভিউ তো আমি দেখিয়েছিলাম আগে আপনাদের, মানে কিভাবে overview বের করতে হয়, কি কি কিওয়ার্ড একটা কম্পিউটার মানে আপনার কম্পিউটারে র্যাঙ্ক করে সেগুলো কিভাবে বের করবেন, সেটা মক দিয়েও দেখা পসিবল। ঠিক আছে, ওদের মনে হয় কোনো প্রবলেম চলতেছে। কোনো কিছুই কাজ করতেছে না। আচ্ছা, হোয়াট এভার, এই টুলসের কাজ দেখাবো। সো কি করতে হয়, প্রথমে সাইটটা অডিট করতে হয়, অডিট করে বের করতে হয় আমার কম্পিউটারের কারা, মানে কম্পিউটার কারা কিভাবে বের করবো বলেন তো। যে কিওয়ার্ডে র্যাঙ্কে আসতে চাচ্ছি, ধরেন যে কিওয়ার্ডে র্যাঙ্কে আসতে চাচ্ছি, ধরেন আসতে চাচ্ছি কি লার্জেস্ট মার্কেট প্লেস ইন বাংলাদেশ। এই কিওয়ার্ডটাতে যেহেতু র্যাঙ্কে আসতে চাচ্ছি, তাহলে আমার এই কিওয়ার্ডে যারা র্যাঙ্ক করে তারা, মানে আমি যদি এখানে র্যাঙ্ক করতে চাই তাহলে কি করতে হবে, এদের কাউকে তাহলে বের করে দিতে হবে। এরাই কি, এরাই হচ্ছে কি আমার ডিরেক্ট কম্পিটিটর। তো এখন কম্পিটিটর কারা, তাহলে এই বিক্রয়.কম আমার মেইন কম্পিটিটর। এখন বিক্রয়.কম কে কি করলো, মানে অ্যানালাইসিস করলেই কিন্তু আমি বের হয়ে যাবো, যে বের করে ফেলতে পারবো যে আসলে ও কি কি কিওয়ার্ডে র্যাঙ্ক করে এবং কি করে, ব্যাকলিঙ্ক কয়টা, এই টোটাল জিনিসটা একটা সিনারিও বের করে ফেলতে পারবো। এরপরে সেই কিওয়ার্ড বের করে ফেলার পরে আমি কোন কোন কিওয়ার্ডে র্যাঙ্ক করতে চাই সেগুলার একটা ধারণা পেয়ে যাব। ঠিক আছে, যে আমি আমার ওয়েবসাইটটাকে, এটা হচ্ছে টোটাল প্ল্যানিং, যে আমি আমার ওয়েবসাইটটাকে কোন কোন পেজে র্যাঙ্ক করতে চাই। এবং ইনফ্যাক্ট এটা বায়ারও আপনাকে বলে দিবে, তার সাথে যদি ডিসকাস করেন সে বলে দিবে যে আমার এই এই ক্যাটাগরি আছে, আমি চাই যে আমার প্রোডাক্টগুলো যাতে সার্চ করলে বা আমার ক্যাটাগরিগুলো যাতে সার্চ করলে মানুষ আমাকে খুঁজে পায়। সো বায়ার এইভাবেই বলে যে যাতে আমাকে খুঁজে পায়, যাতে আমি টপে থাকি, এইভাবে বলে। ঠিক আছে, যাতে আমাকে টপে খুঁজে পায়, গুগলে 1 নাম্বার 2 নাম্বার 5 নাম্বার 3 নাম্বারে আসি। সো ধরেন এই যে আমার এই সাইটটা, এটা কি, এটা একটা অনলি কার এবং প্রপার্টি মার্কেট প্লেস, মানে গাড়ি বাড়ি হচ্ছে গিয়ে, মানে সরি বিক্রয়.কম হচ্ছে গিয়ে ওভারঅল, মানে এটা অনেকগুলো ক্যাটাগরি আছে, বাট আমার এখানে ক্যাটাগরি হচ্ছে কয়টা, 2টা। বিক্রয়.কম এর যেমন কার প্রপার্টি সহ, ভেহিকল প্রপার্টি সহ আরো অনেক ক্যাটাগরি আছে, বাট আমার ক্যাটাগরি এখানে 2টা। সো আমি কিভাবে প্ল্যান করেছিলাম আসলে এই সাইটটাকে র্যাঙ্ক আনার জন্য, আমি প্ল্যান করেছিলাম যাতে আমার কার রিলেটেড যে কোনো কিছু সার্চ করলে যাতে আমাকে পাওয়া যায়। এই জন্য কি করেছিলাম, আমার কার রিলেটেড যত ওয়েবসাইট আছে এগুলাকে টার্গেট করেছিলাম। মানে এখানে তাহলে এই যে কার্স ফর সেল ইন বাংলাদেশ, তাহলে আমার কম্পিউটারের কারা, তাদেরকে আমি অ্যানালিসিস করেছিলাম এবং তারা কি করেছে, কোন কোন কিওয়ার্ডে তারা র্যাঙ্ক করে, এইসব অ্যানালিসিস করে দেন আমি ডিসাইড করলাম যে আমার ইনিশিয়াল প্ল্যান তাহলে কি হবে, মানে
যেটা এসইও তে করতে হয়, মানে এসইও তে যেটা করতে হয় সেটা হচ্ছে গিয়ে একটা সেগমেন্ট ধরে শুরু করতে হয়, মানে যেটাই বললাম যে স্টার্টিং পয়েন্টটা জানা আমার খুবই জরুরি, আমি কোথা থেকে স্টার্ট করব। সো আমার স্টার্টিং পয়েন্ট এখানে ছিল যে আচ্ছা ঠিক আছে, যেহেতু আমার মানে মেইন টার্গেট হচ্ছে গিয়ে গাড়ি বা মেইন ক্যাটাগরি হচ্ছে গাড়ি, গাড়ি রিলেটেড যত কিওয়ার্ড আছে, নট যত কিওয়ার্ড, মানে গাড়ি রিলেটেড যত ইনফরমেশন আছে বা বাংলাদেশে ইন্ডাস্ট্রিতে বা বাংলাদেশের রাস্তায় যত গাড়ি চলে, যত কোম্পানির গাড়ি চলে, সেগুলো নিয়ে আমি একটা ডেটাবেস তৈরি করব। ডেটাবেস তৈরি করলে কি হয়, ডেটাবেস তৈরি করলে যেটা হয়, এটাকে এসইওর ভাষায় বলে টপিক্যাল অথরিটি। আপনি এটা যে কোনো টপিকেই করেন না কেন, ধরেন আপনি গল্ফ নিয়ে কাজ করবেন বা শু নিয়ে কাজ করবেন, সো এখন ধরেন গাড়ির ব্যাপারটা তো অনেক বিশাল, অনেক, মানে গাড়ি নিয়ে যদি আমি লিখতে বসি, মানে হাজার হাজার লাখ লাখ পেজ লিখে ফেললেও কি হবে না, গাড়ি নিয়ে লেখা শেষ হবে না। গাড়ি আছে, গাড়ির ইঞ্জিন আছে, গাড়ির চাকা আছে, গাড়ির ধরেন একটা পিন নিয়েও লেখা যায় যে কয় টাইপের পিন মার্কেটে পাওয়া যায়, টয়োটা গাড়ির অমুক ব্র্যান্ডের অমুক কি পিন, মানে আমি যদি লিখতে বসি মানে হাজার হাজার আর্টিকেল লিখে ফেললেও কি কি হবে না, শেষ হবে না, আমি শেষ করতে পারবো না। মানে ওইভাবে চিন্তা করলে ব্যাপারটা হচ্ছে অনেক জটিল, মানে অনেক বিশাল, মানে ডিসাইড করা যায় না আসলে মানে আমি কোথা থেকে শুরু করবো। সো বেটার হচ্ছে কি, জি বলেন, কিছু বলছেন? আচ্ছা, প্রথমে ধরেন যে আপনি যখন গাড়ি নিয়ে কাজ করেছেন, তখন আপনি যে কিওয়ার্ড গুলো আপনার টার্গেটেড ছিলেন না, ধরেন নরমালি যে বেস্ট কার অথবা টয়োটা কার, এগুলো তো কিওয়ার্ড ডেনসিটি বা ডিফিকাল্টি অনেক বেশি। তখন আপনি কোনটা দিয়ে করবেন? ধরেন হচ্ছে মাজদা, মাজদা একটা গাড়ি আছে, সেটার ডিফিকাল্টি কম, বাট কম, ওটা দিয়ে কি শুরু করবেন নাকি আবার টয়োটা যেটা বেশি ডিফিকাল্টি বেশি সেটা দিয়ে শুরু করেছিলেন? না, শুরু করেছি হচ্ছে গিয়ে মানে আমার শুরুটা না, সেটা আমি স্টোরিটা বলছিলাম আসলে, মানে কোত্থেকে আপনারা শুরু করবেন তাহলে হচ্ছে গিয়ে বুঝতে পারবেন আর কি। শুরুটা করেছিলাম হচ্ছে যেটা বললাম যে গাড়ি নিয়ে যদি আমি লিখতে বসি, মানে চিন্তা করতে পারছেন যে কত বিশাল এই নিশটা, মানে এই যে টপিক গুলো এগুলোকে বলা হয় এসইও ভাষায় নিশ, ঠিক আছে? আমার এখানে নিশ কি, মানে মূল টপিক কি, গাড়ি। তো এখন আমার গাড়ির নিশটা তো অনেক বিশাল, আমি যদি গাড়ির ইন্ডাস্ট্রি নিয়ে বসতে পারি, গাড়ির চাকা নিয়ে লিখতে বসলেই তো মানে লেখা শেষ হবে না, কারণ ধরেন কত ধরনের চাকা আছে, বড় চাকা, ছোট চাকা, মানে আপনার ধরেন প্রাইভেট কারের চাকা, জিপ গাড়ির চাকা, চাকার যদি কোম্পানি ক্যাটাগরি ধরি, মারুতি, তারপরে কি আছে, এমআরএফ, মানে আরো ডলফিন, মানে চাকার ব্র্যান্ডের অভাব নাই, মানে ওগুলো নিয়ে লেখা শেষ করা যাবে না। তাহলে কি করতে হবে, আপনার ফার্স্ট অফ অল একটা সেগমেন্ট ধরে শুরু করতে হবে। না আমি আমি যেখানে একটা স্ট্র্যাটেজি নিয়েছি, এটা হচ্ছে আপনার স্ট্র্যাটেজির অংশ, মানে আমি চাকা নিয়েও লেখা শুরু করতে পারতাম, বাট আমি চিন্তা করলাম যে যেহেতু আমার ওয়েবসাইটটা গাড়ি রিলেটেড, আমি চাই যে মানে গাড়ি রিলেটেড, যে মানে গাড়ির ব্র্যান্ড রিলেটেড, মানে যে কোনো কিছু সার্চ করলে যাতে মানুষ আমাকে পায়। সেই জন্য আমি কি ফিক্স করলাম যে যতগুলো বাংলাদেশের ব্র্যান্ডের গাড়ি আছে, যতগুলো ব্র্যান্ড চলে, সেইটার একটা ডাটাবেস আমি ক্রিয়েট করব, এবং এটার প্রাইস লিস্টটা, মানে আমার মেইন টার্গেট হচ্ছে যারা গাড়িটা কিনবে, বেস্ট কার প্রাইস ইন বাংলাদেশ, এই কিওয়ার্ডটা। সো যারা লিখে সার্চ করে তারা কি মোর লাইকলি গাড়ি কিনতে চায়, এই কিওয়ার্ডটা মানে টার্গেট তো করলামই, এবং সাথে করে পুরো যতগুলো, যেমন কি কি ব্র্যান্ড মানে বাংলাদেশে চলে, টয়োটা চলে সব থেকে বেশি, হোন্ডা, তারপরে নিশান থেকে শুরু করে এই যে যতগুলো ব্র্যান্ড এখানে, লেক্সাস, হুন্ডাই, কিয়া, মাজদা, মার্সিডিজ, মিৎসুবিশি। সো আমি যেটা ডিসাইড করলাম যাতে সব মানে বাংলাদেশের রাস্তা যতগুলো চলে সব গাড়ির একটা ডাটাবেস করলাম, এবং উইথ প্রাইস, রিকন্ডিশনের প্রাইস কত, ব্র্যান্ড নিউ, রিকন্ডিশন এবং ইউজ কার প্রাইস, এই তিন ধরনের প্রাইসের ডাটাবেস আমি ক্রিয়েট করলাম। এবং সাথে করে কি করলাম যে প্রত্যেকটা গাড়ির কি হবে, আলাদা আলাদা করে আর্টিকেল হবে। আচ্ছা, প্রত্যেকটা গাড়ির, সো এটা হচ্ছে কি আমার স্টার্টিং পয়েন্ট। আচ্ছা, এই যে ডাটাবেসটা করলাম, এইখানে এখানেও কিন্তু এসইও কিছু বেসিক্স আছে, মানে কেন আমি ডাটাবেস ক্রিয়েট করলাম। ফার্স্ট অফ অল, কন্টেন্ট যদি বিল্ড করতে চান, আপনার কোশ্চেন ছিল কোনটা, যে
কোনটা নিয়ে শুরু করবো, মাজদা না টয়োটা? এই যে অ্যাজ ইউর উইশ, আপনার টার্গেট থাকবে। আমার যেমন টার্গেট আছে, এই লিস্টে যতগুলা গাড়ি আছে এইটা আমি কমপ্লিট করব। এখন আমি মাজদা দিয়ে শুরু করি, টয়োটা দিয়ে শুরু করি, মানে ইট ডাজন্ট ম্যাটার অ্যাকচুয়ালি। কিন্তু ভাই ওই যে বেস্ট কার প্রাইস, এটা তো আমার কিওয়ার্ড ডেনসিটি অনেক বেশি, ডিফিকাল্টি অনেক বেশি না? না, ওইটা আমি রিসার্চ করেই নিয়েছি। বেশি থাক সমস্যা নাই, মানে বাট মানে মাই টার্গেট ইজ লাইক এইটাকে অপটিমাইজ করতে হবে বা এইটাতে র্যাঙ্কে আসতে হবে, ঠিক আছে? সো এই মানে আমার এন্ড অফ দ্য ইয়ার টার্গেট হচ্ছে কি প্রত্যেকটা কন্টেন্ট মানে প্রত্যেকটা ব্র্যান্ডের কারের লিস্ট আমার কাছে থাকবে। এই যে ধরেন তাহলে কি হবে, আমি এই টপিকটাতে অথরিটি গেইন করব, এটাকে বলা হচ্ছে টপিক্যাল অথরিটি। যাই হোক, তো এই যে কন্টেন্ট বিল্ড করব, কন্টেন্ট বেসিক্যালি অনেক প্রকারই হয়। আমি যদি একদম ফিক্স করে বলতে চাই তাহলে হচ্ছে গিয়ে 4 প্রকার। 4 প্রকার যেমন যেমন কি, এই আর্টিকেলটা অনেক বড় না, এবং এইটাতে আপনার প্রচুর মানে এটা কি একটা ব্র্যান্ড নিয়ে লেখা বা একটা প্রোডাক্ট নিয়ে লেখা, অনেকগুলো প্রোডাক্ট নিয়ে লেখা। সো এই টাইপের কন্টেন্ট গুলোকে বলা হয় বা এই টাইপের আর্টিকেল গুলোকে বলা হচ্ছে গিয়ে আপনার পিলার আর্টিকেল। যেখানে দেখবেন যে অনেকগুলো ব্র্যান্ড নিয়ে লেখা হয় এবং মাল্টিপল প্রোডাক্ট থাকে, যেমন টপ 10 রানিং শু, টপ 10 কফি মেকার, টপ 10 ফোল্ডিং বাইক, টপ 10 আমব্রেলা বা বেস্ট 10 আমব্রেলা বা বেস্ট 10 রানিং শু, এই টাইপের কন্টেন্ট গুলোকে বলা হয় পিলার আর্টিকেল। এই পিলার আর্টিকেল আপনার এগুলোর সাইজ অনেক বড় হয় এবং আপনার এগুলোর ডিউরেশন থাকে হচ্ছে গিয়ে 3.5 থেকে 4,000 ওয়ার্ড লং থাকে এগুলা, ঠিক আছে? সো একটা বিল্ডিং যখন বিল্ড করেন সেটার মূল ভিত্তি কি হয়? পিলার। সো আপনার যদি ওয়েবসাইট থাকে, পিলার আর্টিকেল গুলো হচ্ছে গিয়ে আপনার ওয়েবসাইটের মূল ভিত্তি, এসইওর মূল ভিত্তি হচ্ছে গিয়ে আপনার এই পিলার আর্টিকেল। এরপর থাকে সেকেন্ড কাইন্ড অফ হচ্ছে রিভিউ আর্টিকেল। রিভিউ আর্টিকেল কি হয়, নরমালি একটা প্রোডাক্ট নিয়ে ওই প্রোডাক্টটার ডিটেইলস থাকে। যেমন এই প্রোডাক্টটা কি, এটা হচ্ছে টয়োটা এলিয়ান। সো টয়োটা এলিয়ান দেখেন এখানে কি আছে, টোটাল একটা প্রোডাক্টের প্রাইস, কোন সালে কত দাম ছিল সেটা স্পেসিফিকেশন, তারপরে একটা গ্রাফিক্যাল ইয়ে আছে, ওভারঅল রেটিং, একটা ভিডিও রিভিউ আছে এবং এটা পারফরম্যান্স, টয়োটা এলিয়ান সবকিছু এসে ইন্টেরিয়র, টোটাল ডিটেইল একটা প্রোডাক্ট সম্পর্কে যত ডিটেইল লেখা যায় এটা হচ্ছে গিয়ে, এটাকে বলা হচ্ছে গিয়ে রিভিউ আর্টিকেল, ঠিক আছে? যেমন আরো কিছু এক্সাম্পল দেখাই। এটা কি বলেন তো, এটা কি আর্টিকেল? এটা কি আর্টিকেল? পিলার নাকি যেন বলেন ভাইয়া। পিলার। কেন পিলার? কারণ কি এইখানে একের অধিক 10 বেস্ট, একের অধিক প্রোডাক্ট নিয়ে লেখা হয়েছে, এই যে এগুলো হচ্ছে পিলার। এই দেখেন একটা করে প্রোডাক্ট নিয়ে লিখেছে। দশটা বেস্ট রানিং শু নিয়েছে। এটা একটা কি,
আবার দেখেন এটা কি, এটা হচ্ছে একটা রিভিউ আর্টিকেল, এটা একটা পার্টিকুলার ব্র্যান্ড নিয়ে এইটার ডিটেইলটা এখানে লিখেছে, এটার ওয়েট কত, এটা পায়ে পড়লে ফসকা পড়বে কিনা, এটার মানে দৌড়ালে মানে এটা কি কি কাজে ব্যবহার করলে ভালো হয়, সব ডিটেইল এখানে এই জুতাটার সম্পর্কে পাবেন। সো এটা কি, এটা হচ্ছে কি রিভিউ আর্টিকেল। সো রিভিউ আর্টিকেল এটা ডিপেন্ড করে, এটা নর্মালি হয় 1500 থেকে বা 1000 থেকে 2000 ওয়ার্ডের মধ্যে, ঠিক আছে, 1000 থেকে 2000 আর্টিকেল। আরেক টাইপের আর্টিকেল সেটা হচ্ছে হাউ টু আর্টিকেল বা কিভাবে, হাউ টু আর্টিকেল। কোনো কিছু ধরেন শিখতে চান বা করতে চান, হাউ টু কুক, হাউ টু ডু, এগুলা কি, এগুলো হচ্ছে হাউ টু আর্টিকেল, ঠিক আছে। এগুলা কি, এই আর্টিকেল গুলা কোনো কিছু সম্পর্কে মানে কোনো কিছু শিখতে সাহায্য করে, কিভাবে করবে, কেন করবে। সো এইসব কিওয়ার্ডের ইন্টেনশন থাকে, মানে কিওয়ার্ড মানে আপনার কিওয়ার্ড ইন্টেন্ট হচ্ছে মানুষের শিখা, ঠিক আছে, এগুলো হচ্ছে হাউ টু আর্টিকেল। তারপরে কি থাকে, কম্পারিজম আর্টিকেল থাকে। কম্পারিজম আর্টিকেল কি, ধরেন টয়োটা এলিয়ন, যখন দুইটা প্রোডাক্টের মধ্যে ডিস্টিংগুইশ করা হয় এবং দুইটা প্রোডাক্টের কম্পারিজন করা হয়, এগুলোকে বলা হচ্ছে কম্পারিজন আর্টিকেল, ঠিক আছে। যখন দুইটা প্রোডাক্ট বা তিনটা প্রোডাক্ট কম্পেয়ার করা হয়, এইগুলো হচ্ছে কি কম্পারিজন আর্টিকেল। মানে ধরেন এখন আমি কনফিউজ যে প্রিমিও কিনবো না মানে এলিয়ন কিনবো, তখন আমি কি করবো যে কোনটা আসলে ফিচার গুলা কোনটা আসলে বেটার, ওই প্রাইসের রেঞ্জের মধ্যে কোনটা কিনলে আমি জিতবো। এগুলো কিন্তু আপনার কমার্শিয়াল ইন্টেন্ট কিওয়ার্ড, যার কারণ কারণ কি, কারণ হচ্ছে গিয়ে যারা এই কিওয়ার্ড গুলোকে সার্চ করতেছে তারা কম্পেয়ার করতেছে যে কোনটা আসলে কিনবে, ঠিক আছে। সো এগুলো হচ্ছে কি কম্পারিজন আর্টিকেল। আরেক টাইপের লাস্ট ওয়ান, সব থেকে বিগেস্ট আর্টিকেল হচ্ছে কি স্কাই স্ক্রেপার টাইপ আর্টিকেল। এই আর্টিকেল গুলা 10 থেকে 15,000 ওয়ার্ড পর্যন্ত লং হয়ে থাকে, ঠিক আছে, 10 থেকে 15,000, মানে এগুলা বলতে পারেন একটা ইতিহাস বা একটা বই, একটা আর্টিকেল এক একটা বই। এবং এগুলা ইউজ করা হয় হচ্ছে কি আপনার হাই কম্পিটিটিভ নিশে, মানে প্রচুর কম্পিটিশন যেখানে সেখানে। ফর এক্সাম্পল এসইও ইটসেলফ একটা কিন্তু মানে হেভি কম্পিটিটিভ একটা নিশ। ধরেন আমি যদি দেখি কিওয়ার্ড রিসার্চ, এটা অনেক কম্পিটিটিভ একটা নিশ। দেখেন এইখানে যদি এইটা যদি আমি দেখাই, এই আর্টিকেলটা দেখেন, এখানে 6টা চ্যাপ্টার আছে। এটা কি ব্রায়ান্ডিনের একটা ওয়েবসাইট, ঠিক আছে, যে ব্রায়ান্ডিন, যেটা একটু আগে দেখলাম, যে চ্যানেলটা ফলো করতে বললাম। 6টা চ্যাপ্টার আছে এবং এই এই আর্টিকেলটা মানে কিওয়ার্ড রিসার্চের মানে ধরেন বলতে পারেন যে একটা বই, মানে শেষ হবে না, মানে বিশাল একটা আর্টিকেল এবং প্লাস হচ্ছে কি হাইলি ইনফরমেটিভ। এই আর্টিকেলটা মানে পড়া আছে, খুবই ইনফরমেটিভ। এই আর্টিকেলটা যদি পড়ে বুঝতে পারেন, আপনার কিওয়ার্ড রিসার্চে যত মানে ধারণা সব ক্লিয়ার হয়ে যাবে। শেষ হয়
এটা হচ্ছে গিয়ে স্কাইস্ক্রেপার আর্টিকেলের এক্সাম্পল। সো কি কি দেখলাম? পিলার, রিভিউ, হাউ টু এবং স্কাইস্ক্রেপার। সো আমাদের বুঝতে হবে কোনটা কখন ইউজ করব, ঠিক আছে? কোনটা কি টাইপের কখন ইউজ করব সেটা আমরা রিসার্চ করলে বুঝতে পারি। সো ধরেন আমি ডিসাইড করলাম যে আমি কার্নিশ নিয়ে কাজ করব এবং কার্নিশের যাবতীয় মানে একটা সেগমেন্ট নিয়ে শুরু করলাম, যত ব্র্যান্ড আছে সেগুলোর টোটাল রিভিউ আমি কভার করব। এরপর আমি কি করব? এরপর আমি চাকা নিয়ে লিখতে পারি, এরপর আমি দরজা নিয়ে লিখতে পারি, গ্লাস নিয়ে লিখতে পারি, ইঞ্জিন নিয়ে লিখতে পারি। মানে আমার টপিকের তো শেষ নাই, কিন্তু আমি একটা একটা করে সেগমেন্ট ধরবো, ঠিক আছে? এখন একটা ওয়েবসাইট বলতে পারেন যে একটা ওয়েবসাইটের র্যাঙ্কিং নিয়ে আসতে কতদিন লাগে? ইট ডিপেন্ডস অন ইউর ক্যাপাসিটি এন্ড বাজেট। এখন ধরেন এইটা হচ্ছে গিয়ে আমার 1 বছরের প্ল্যান। এখানে মিনিমাম কয়টা গাড়ির মডেল আছে? প্রায় আছে হচ্ছে গিয়ে আমার মানে প্রায় কত 400-500 তো হবেই। এখন প্ল্যানটা এইভাবে করতে হয় যে আমি আসলে মান্থলি কয়টা করে কন্টেন্ট দিব। আপনার ক্যাপাসিটি যদি বেশি থাকে তাহলে কি আপনি বেশি আর্টিকেল রাইট করাতে পারেন। আপনার বাজেট যদি বেশি হয় তাহলে আপনি এই লিস্টটা তাড়াতাড়ি কমপ্লিট করতে পারবেন। ধরেন আমার মান্থলি এখানে টার্গেট হচ্ছে কি 20টা করে গাড়ির রিভিউ আমি নরমালি পাবলিশ করি, ঠিক আছে? 20টা, 15 থেকে 20টা। সো 20টা করে করলে বছর শেষে 240টা। এখন আমার যদি ক্যাপাসিটি থাকতো যে আমার বাজেট যদি আমি আরো বাড়াতাম যে না আমি মাসে 30-40টা করে দিব, সো আমার কিন্তু 1 বছর শেষে 480টা আর্টিকেল হয়ে যেত। সো ইট ডিপেন্ডস অন ইউর ক্যাপাসিটি এন্ড বাজেট। যে ক্লায়েন্টের বাজেট বেশি তারটা তাহলে আপনি কন্টেন্টও দিবেন বেশি, অপটিমাইজ করবেন বেশি, র্যাঙ্কেও আসবে বেশি বা তাড়াতাড়ি। যে ক্লায়েন্টের বাজেট লো থাকবে, টাইমও বেশি লাগবে, র্যাঙ্কেও আসবে আস্তে আস্তে, ঠিক আছে? ইট ডিপেন্ডস অন ক্যাপাসিটি অ্যান্ড ইয়োর বাজেট এবং কম্পিটিশনের লেভেল অনুযায়ী আমার আর্টিকেল টাইপগুলো বা প্রয়োজন অনুযায়ী যে আমার কি লাগবে। ধরেন আমার যদি একটা অ্যাফিলিয়েট সাইট আমি করি তাহলে কি লাগবে? আমার পিলার লাগবে, রিভিউ লাগবে, পিলার লাগবে আর রিভিউ লাগবে, পিলার লাগবে আর রিভিউ লাগবে। ধরেন আমি 100 আমি রানিং শু নিয়ে ধরেন কাজ করব। আমি 100 রান আমি টার্গেট করলাম যে 100 রানিং শু নিয়ে আমি 1 বছরের আর্টিকেল দিব। তাহলে কি করতে পারি? আমি 10টা পিলার আর্টিকেল দেখাতে পারি, 10টা করে রানিং শু আর 100 রিভিউ আর্টিকেল, তাই না? সো প্ল্যানিংটা বেসিক্যালি এভাবেই করে। এসইও যদি মানে এটা হচ্ছে লং টার্ম প্ল্যান। শর্ট টার্ম প্ল্যান কি? এরপরে আপনার প্ল্যানটা এক্সিকিউট করতে হবে যে প্রথম ধরেন ধরেন প্রথম 10টা, পরের 10টা, পরের 10টা করে এইভাবে করে আর্টিকেল লিখতে হয় এবং একটা নির্দিষ্ট কন্টেন্ট স্ট্রাকচার মেনটেন করে লিখতে হয়। কন্টেন্ট স্ট্রাকচারটা মানে এটা নিয়ে আমি নেক্সট ক্লাসে অনেক ডিটেল আলোচনা করব। কন্টেন্ট স্ট্রাকচারটা এখানে অনেক বড় একটা ফ্যাক্টর, ঠিক আছে? কন্টেন্ট স্ট্রাকচার কি এবং এই স্ট্রাকচার আমি কোথায় পাবো এবং এটা কিভাবে মেনটেন করব। ব্যাপারটা এরকম না যে এই এলিয়ন একটা স্ট্রাকচার, প্রিমিয়াম একটা স্ট্রাকচার, একটা মানে দেখবেন যে কন্টেন্ট স্ট্রাকচার মোটামুটি সবারটা একই মানে অন্য সাইটগুলো ফলো করলে বলবেন যে যে ব্র্যান্ডকে নিয়ে লেখা হোক না কেন এই স্ট্রাকচারটা ওভারঅল মানে স্ট্রাকচার বলতে আমি কি বোঝাচ্ছি? স্ট্রাকচার বলতে বোঝাচ্ছি যে এই যে পয়েন্টস গুলা বা যে যে ব্যাপারগুলো নিয়ে আলোচনা করবে ওই আলোচ্য ব্যাপারগুলো একই রকমই হয়, ঠিক আছে? বা পেজ স্ট্রাকচারটা একই রকম হয়। সো এগুলোই হচ্ছে গিয়ে কন্টেন্ট স্ট্রাকচার। সো এইটা কিভাবে বিল্ড করব, কোথায় পাবো, মানে কত ওয়ার্ডের হওয়া উচিত, কোনটা মানে কিওয়ার্ড কোথায় কোথায় যাওয়া উচিত, কিভাবে প্লেসমেন্ট করব, এই সব কিছু নেক্সট ক্লাসে ডিসকাশন করব। লাইক মানে নেক্সট ক্লাসটা মানে সব ক্লাসই ইম্পর্টেন্ট বাট নেক্সট ক্লাসটা খুব ইন্টারেস্টিং একটা ক্লাস হওয়ার কথা, খুবই মানে মজার। মানে কন্টেন্ট বিল্ডিংটা, কন্টেন্ট প্ল্যানিং এবং কন্টেন্ট বিল্ডিং আসলে মানে এসইও যদি সব থেকে ডিফিকাল্ট এবং এসইও যদি সব থেকে মজার
কোনো ব্যাপার থাকে তাহলে হচ্ছে কি কন্টেন্ট বিল্ডিং এবং কন্টেন্ট প্ল্যানিং সব থেকে বেশি মাথা কাটাতে হয় এখানে, সব থেকে বেশি মানে এই কন্টেন্ট বিল্ডিং এবং প্ল্যানিং এর সব থেকে বেশি আপনার মাথা কাটাতে হবে। এরপরে ধরেন যখন সবকিছু একটা সাইজে চলে আসে, যেমন এই যে কন্টেন্ট প্ল্যানিং হয়ে গেছে, বিল্ডিং হচ্ছে, এরপরে কি থাকে, রুটিন ওয়ার্ক থাকে, যে মানে এরপরে প্রত্যেক মাসে পাবলিশ হবে, আমার কন্টেন্ট রাইটিং হবে, আমার কাছে আসবে, আমি ধরেন চেক করব, অ্যাপ্রুভাল দিব, যদি কোনো কারেকশন থাকে কারেকশন দিব, এরপরে যদি মানে প্রবলেম না থাকে তাহলে ধরেন কন্টেন্ট পাবলিশারের কাছে পাঠিয়ে দিব, সে পাবলিশ করে দিবে, এরপরে আমি অন পেজ করব, মানে অন পেজ এসিও করে দিব। এটা মানে রুটিন ওয়ার্কে চলে আসে, মানে এরপরে বসে বসে মনিটর করব, দেখবো যে কি আসলে কি হচ্ছে। ঠিক আছে, এটাই আসলে এসইও কাজ, প্ল্যানিং এন্ড এক্সিকিউশন, প্ল্যানিং এক্সিকিউশন এবং মানে এই জিনিসগুলা মানে কন্টিনিউটি বজায় রাখা। ঠিক আছে, কন্টিনিউটি বজায় রাখা। সো আজকের ক্লাসটা এই পর্যন্তই, হোপফুলি আপনারা সব বুঝতে পেরেছেন। কোনো কোশ্চেন কি আছে? SEO is all about planning and execution, কিছুই না, মানে you have to decide a start point and you have to decide a end point. In between যেগুলো ডিসাইড করেছেন এগুলো হচ্ছে গিয়ে মানে করাটাই হচ্ছে এসইও। ঠিক আছে, একটা সাইটকে র্যাঙ্কে নিয়ে আসার যাবতীয় যা যা করতে হয়, থিওরিতে যা পড়েছে এটাই হচ্ছে বাস্তবতা, মানে বাস্তব উদাহরণ, এগুলো করাই হচ্ছে গিয়ে এসইও, একটা একটা করে করতে হয়। এবং এসইও বড় কাজ দেখে এটার রিওয়ার্ডও বড়, এবং এটার এক্সপার্টিসও ওয়ার্ল্ডে খুব একটা বেশি নেই, বাংলাদেশে খুব একজন বেশি নাই, মানে এসইও এক্সপার্ট। অ্যাকচুয়ালি রিয়েল এসইও এক্সপার্ট হিসেবে অনেকেই নিজেকে দাবি করে, বাট এর মধ্যে আসলে এসইও এক্সপার্ট কয়জন আছে আমার সন্দেহ আছে। ঠিক আছে, রিয়েল এসইও এক্সপার্ট মানে এসইওটা যারা অ্যাকচুয়ালি বুঝে। সো এই ইন্ডাস্ট্রিতে কাজ করলে আসলেই মানে এসইও ইন্ডাস্ট্রি ইজ এ বিগ ইন্ডাস্ট্রি, এবং এটাতে যথেষ্ট পরিমাণ ডিমান্ড আছে, এবং এটার মানে এটা হাইলি পেইড অফ। ঠিক আছে, বাংলাদেশে যদি দেখেন হাতে গোনা কয়েকজন ছাড়া এসইও এক্সপার্ট আসলেই নাই, আর ইন্টারন্যাশনাল তো নাই, যারা সার্চ ইঞ্জিনটাকে ভালো মতো বুঝে, অ্যালগরিদম ভালো মতো বুঝে। বাট এসইও অনেকগুলো কাজে যদিও সমষ্টি, বাট ইজ ভেরি সিম্পল। ভাইয়া অনেক কঠিন লাগতেছে। আচ্ছা ভাই, একটা কথা জিজ্ঞেস করি, সেটা হচ্ছে যে আমরা মানে আমার কথা বলতেছি যে সোশ্যাল মিডিয়াটা যেরকম ভাবে বুঝতেছি ওটাই আগে ভালো মতন প্র্যাকটিস করে তারপরে এসইও তে যাব, নাকি দুইটা একসাথে করব? মানে আমার মনে হচ্ছে যে দুইটা একসাথে করতে গেলে মানে গুলায় ফেলবো এসইওটা। না, গলায় ফেলার কিছু নেই, বাট মানে এখানে যেটা করতে হবে মানে আপনার বেসিক জিনিসগুলো বুঝে। হ্যাঁ, সোশ্যাল মিডিয়া কাজ নিয়ে কাজ করতে সবারই ভালো লাগে, কারণ এটা কি সহজ, ইনস্ট্যান্ট রেজাল্ট দেয়। এসইও হচ্ছে গিয়ে মানে করতে হয়, এরপরে গেট রেজাল্ট আসে, দ্যাটস ওয়াই হচ্ছে এসইও নিয়ে মানে বেসিক প্রবলেম এটাই থাকে। সো এইটা নিয়ে যেটা করতে হবে মানে আপনার বেসিক গুলো এখন বুঝে রাখতে হবে, মানে অ্যাটলিস্ট প্র্যাকটিসে থাকতে হবে, না তো হচ্ছে গিয়ে এসইও পরে ভুলে যাবেন। আর প্র্যাকটিক্যালি কিছুটা হলেও এখন ইমপ্লিমেন্ট করে আপনাদের দেখা উচিত। ঠিক আছে, মানে এই যে থিওরিগুলো শেখাচ্ছি, প্র্যাকটিক্যালি ইমপ্লিমেন্টেশন না আসলে আপনারা জিনিসগুলো গুলায় ফেলবেন। আর যেটা মূল কথা হচ্ছে গিয়ে একটা জিনিস ফার্স্টে ফার্স্টে শুরু করা টাফ। যেমন সাইকেল চালাতে পারেন? না ভাইয়া। সাঁতার পারেন? না। আচ্ছা, সাঁতার পারেন না, তাহলে কি বলবো? পড়ালেখার কথা বলেন ভাই। না, ওই যে আমরা যখন ছোটবেলায় হাঁটতে শিখেছি তখন কিন্তু মানে যখন হাঁটা পারতাম অনেকবার হোঁচট খেয়েছি, বাট মনে নেই, একবার আমি- যখন হাঁটতে শিখে গেছি তখন কিন্তু জিনিসটা সারা জীবন ভুলি নাই, ভুলেছি। এখন কিন্তু মানে ব্যাপারটা এরকম না যে আমাদের প্রত্যেক দিন নতুন করে হাঁটা শিখতে হয়, ব্যাপারটা কি এরকম? ব্যাপারটা ওরকম না, মানে একবার যখন শিখে যাবেন ফার্স্টে ফার্স্টে কঠিন লাগবেই, খুব স্বাভাবিক। আমরা যখন ক্লাস 1 এ ভর্তি হয়েছিলাম আমাদের কাছে ক খ অনেক কঠিন লাগতো, বাট এখন কি ক খ অনেক কঠিন লাগে?
না। সো ব্যাপারটা ওরকমই, যখন নতুন কিছু একটা শিখবেন তখন কঠিন লাগবে, বাট ডে বাই ডে এটার সাথে যখন আপনি ইউজ টু হয়ে যাবেন, আপনি যখন সাঁতার কাটা শিখে যাবেন, মানে স্কিল স্কিল আসলে এরকমই, মানে একবার যখন শিখে যাবেন তখন হচ্ছে কি আর ব্যাপারটা কঠিন লাগবে না, বাট প্রথম প্রথম জিনিসটার সাথে কোপ আপ করতে কঠিন লাগবে, এটা খুব স্বাভাবিক। সো এটার সাথে যত প্র্যাকটিস করবেন, যত লেগে থাকবেন, তত হচ্ছে দেখবেন যে ব্যাপারটা সহজ হয়ে যাবে। মানে এজন্যই বলি যে এখন থেকেই প্র্যাকটিক্যালি কিছু কাজ নেন, চ্যালেঞ্জ ফেস করেন। যদি এই সেক্টরে আসলেই কাজ করার ইচ্ছা থাকে, মাই অ্যাডভাইস ইজ অলওয়েজ মানে গো ফর রিয়েল ওয়ার্ক। মানে দুই একবার ফেল করেন, মানুষের কথা শুনেন, সমস্যা নেই। মানে এই ক্ষেত্রে সব থেকে বড় সলিউশন হচ্ছে কি লোকাল কাজ নেওয়া। হ্যাঁ, মানে সোশ্যাল মিডিয়ারই কাজ নেন, ফেসবুকের কাজ নেন, সমস্যা নেই। মানে এসইওর কাজ নিতে বলতেছি না যে এসইওর কাজ নিয়ে করেন। সোশ্যাল মিডিয়া মানে এসইওর কাজ করতে পারেন কোথায়? যদি একটু টাকা পয়সা খরচ করেন তাহলে কিন্তু একটা ডোমিনোস্টিং নিয়ে নিজের একটা পোর্টফোলিও বিল্ড করতে পারেন। এটা পোর্টফোলিও বিল্ডিং এর কাজে লাগে। পোর্টফোলিও অনেক বড় একটা জিনিস, ঠিক আছে? মানে এই ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে মানে পোর্টফোলিও ছাড়া কাজ পাবেন না। কেন কাজ পাবেন না? মানুষ, আচ্ছা ঠিক আছে তুমি কাজ পারো, তোমার মানে আমি কিন্তু কোনো ক্লায়েন্টের কাছে বসলেই সে আমাকে বলে যে তোমার পোর্টফোলিওটা পাঠায় দিও, দেখবো যে তুমি কি কি কাজ করেছো। বা যখন আমি মানুষকে অ্যাপ্রোচ করি যে ভাইয়া আমি ডিজিটাল মার্কেটিং করি, আপনার প্রয়োজন হলে বললেন, বা যে কোনো ধরনের একটা কোম্পানির ডিরেক্টরের কাছে গিয়েছি বা এমডির কাছে গিয়েছি, অথবা ধরেন মার্কেটিং ম্যানেজারের কাছে গিয়েছি, যখন কথাবার্তা বলি এক পর্যায়ে পরিচয় দিয়ে ভাই আমি মেন্টর হিসেবে আমি ডিজিটাল মার্কেটে কাজ করি, তখন পড়েছিলাম, তারপরে বলে যে আচ্ছা ঠিক আছে পোর্টফোলিওটা তাহলে আপনি আমি যদি আমি আমার আগ্রহের কথা বলি ভাই আমি আপনার কোম্পানিতে কাজ করতে চাই বা ডিজিটাল মার্কেটিং সেকশনটা দেখতে চাই, তো তখন একটা কথাই বলে পোর্টফোলিওটা পাঠিয়ে দিয়ে। সো এই পোর্টফোলিওটা কি করতে পারেন, আপনার পোর্টফোলিওটা বিল্ড করতে পারেন, এবং ধরেন যদি আরো ভালো হয় যে এসইও এক্সপার্ট হিসেবে বা ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট ইন বাংলাদেশ, এই কিওয়ার্ডগুলোকে পারসিউ করতে পারেন, ঠিক আছে? সো এটা আপনার প্র্যাকটিসে হয়ে গেল, প্লাস পোর্টফোলিও হয়ে গেল। আর সোশ্যাল মিডিয়ার কাজ নেন, এটার বিকল্প নাই মানে কনফিডেন্স গেইন করার জন্য। যতদিন পর্যন্ত না প্র্যাকটিক্যালি অ্যাড রান না করবেন ততদিন পর্যন্ত সেই কনফিডেন্সটা আসবে না। যতই আমি শিখাই, যতই দেখাই, যতই কিছু করি, একদম ধরেন আমার যাবতীয় জ্ঞান বা ইনসাইটস আমি দেখাই, মানে কোনো লাভ নেই। আপনারা প্র্যাকটিক্যাল কাজ নেন যেমনি পারেন। মানে আমার কিন্তু অনেক স্টুডেন্টরা ম্যানেজ করছে, লিঙ্কডইন এর থ্রুতে ম্যানেজ করছে অলরেডি। যেমন আমার একটা স্টুডেন্ট লিঙ্কডইনে নতুন অ্যাকাউন্ট করে 3টা কাজ পেয়ে গেছে। আমি মানে সেদিন আসলো, মানে বলেছিলাম মনে আপনাদের যে অ্যাড সেট আপ করে দিলাম, যে প্রবলেম ফেস করতেছে, প্রবলেম ফেস করে তো আমি আছি। আর প্লাস হচ্ছে গিয়ে কোর্স চলাকালীন অবস্থায় থাকলে তো আরো ভালো, মানে একদম ডিরেক্ট আমি প্রবলেমের সলিউশন দিতে পারবো আপনাদের। আর প্লাস হচ্ছে গিয়ে মানে এছাড়াও যদি ওয়ান টু ওয়ান সাপোর্টের প্রয়োজন হয় অফিসে চলে আসবেন, জাস্ট করে আমার সাথে কথা বলে আসলেই হবে। ওয়ান টু ওয়ান সাপোর্টও কিন্তু আমি না থাকি আপনাকে আরেকজন মেন্টর দিয়ে দিবে, কোনো সমস্যা নেই। সো ভয় পাওয়ার কোনো কারণ নাই, কাজ নেন, ঠিক আছে? চেষ্টা করেন লিঙ্কডইনের থ্রু মানে মানুষকে অ্যাপ্রোচ করেন, চেষ্টা করেন, পেজ খুলেন, সেটা দিয়ে নিজের মার্কেটিং করেন, কাজ ধরার চেষ্টা করেন, ঠিক আছে? এই যে জোনাকি খানম, উনি তো মানে লোকাল মার্কেটেই কাজ করে শেষ করতে পারতেছে না, মানে হাই পেইং সব কাজ করতেছে, ঠিক আছে? আমাদের স্টুডেন্ট সো এজেন্সি খুলছে, আমাকে সেদিন ফোন দিল ভাইয়া দোয়া করে না, বলে আচ্ছা ঠিক আছে সমস্যা নেই। প্রবলেমে পড়লে তো এখন আমাদের কাছেই আসে, কিন্তু মানে ব্যাপারটা এরকম না যে টাকা কামাচ্ছে দেখে আমরা হেল্প করি না, অবশ্যই হেল্প করি। সো আপনারাও মানে ওরকম স্কেলে না হোক, মানে অ্যাটলিস্ট মানে লাইফ কাজ করেন, ঠিক আছে? মানে নয়তো হচ্ছে গিয়ে কনফিডেন্স লেভেলটা বাড়বে না। কনফিডেন্স লেভেল বাড়াতে হলে অবশ্যই লাইফ কাজ করতে হবে। যখন দেখবেন যে মানে সাপোর্ট নিতে নিতে দেখবেন যে এক পর্যায়ে পারতেছেন আর আপনাদের হেল্প লাগতেছে না, তখন কাজ বুঝে যাবেন। যদি মানে অপরচুনিটি থাকে ইন্টার্নশিপ করেন, যাদের ধরেন বয়স কম আছে, মানে জব করেন না বা স্টুডেন্ট আছেন, তারা ইন্টার্নশিপ করতে পারেন 3-4 মাসে। তাহলে কি পাবেন? রিয়েল লাইফ ইন্ডাস্ট্রির এক্সপিরিয়েন্স পাবেন, মানে কারো আন্ডারে থেকে কাজ করা শিখবেন, অ্যাকচুয়ালি ইন্ডাস্ট্রিতে কি কি লাগে গিয়ে দেখবেন। এই যে যা শিখছেন, জব ডেসক্রিপশন গুলো দেখেন, এগুলোই লাগে। মানে ভয় পাওয়ার কোনো কারণ নেই যে এই
ওই অ্যাড সেটআপ করতে বলবে, অবজেক্টিভ সিলেক্ট করতে বলবে, টার্গেট অডিয়েন্স সেট করতে বলবে, বাজেট দিতে বলবে, রিপোর্টিং করতে বলবে, এই বলবে, কিওয়ার্ড রিসার্চ করতে বলবে, কন্টেন্ট প্ল্যানিং করতে বলবে, এই বলে, মানে এইগুলাই কাজ, বেসিক্যালি এর বাইরে কোনো কাজ নেই। ঠিক আছে, হ্যাঁ আছে, যেগুলো হচ্ছে কি অ্যাডভান্স লেভেলের কাজ, মানে ওগুলো হচ্ছে কি আপনার ডে বাই ডে যখন এক্সপিরিয়েন্স গ্রো করবে তখন হচ্ছে কি ওই অ্যাডভান্স লেভেলের কাজ, ওগুলো পেমেন্ট অনেক হাই, ওইখানে এখন যাওয়ার চিন্তাই করার দরকার নেই যে অ্যাডভান্স লেভেল। বেসিক স্টার্ট ফ্রম বেসিক্স, মানে 0 থেকে শুরু করেন 100 তে এমনি পৌঁছায় যাবে। ঠিক আছে, সো হোয়াট এভার কাজ করেন, মানে একটা হলো, এখানে কি আমরা কেউ আছি যে অলরেডি মানে ফেসবুকে অ্যাড রান করি বা করেছি, কেউ আছি? স্যার জি স্যার আমি রবিউল ইসলাম বলছিলাম। জি বলেন। আমি একটা ওই যে অলরেডি আপনার সাথে শেয়ার করছিলাম যেটা সফটওয়্যার কোম্পানিতে মার্কেটার হিসেবে আছি আপাতত। ও আচ্ছা আচ্ছা, গ্রেট গ্রেট। জি এখন ওখানে রিসেন্টলি মানে ওদের খুবই নিউলি বিজনেস ওপেন করা, আগে এমনি পার্সোনালি কাজ করছে ক্লায়েন্টের সাথে ফ্রিল্যান্সিং হুম। হিসেবে ইন্টারন্যাশনালি, কিন্তু এটা মানে ব্র্যান্ড অনুযায়ী এরকম করে নাই। এখন সেখানে রিসেন্টলি আমি ওদের প্ল্যান শেয়ার করছি যে ওনাদের পেজের গ্রোথ খুবই ডাউন আর কি, সব 200% ডাউন। হুম এখন ওগুলাতে আপ করার জন্য একটা এঙ্গেজমেন্ট পোস্ট দরকার, মানে অ্যাড রান করা দরকার। তো রিসেন্টলি আমি এঙ্গেজমেন্ট একটা অ্যাড রান করছি, যদিও উদ্দেশ্য ছিল যে ফলোয়ার যেন একটু বেশি হয়, মানে ওনারা আগে একটা ফলোয়ার কিনছিল 4000-এর মতো, হুম হুম। ওটা হচ্ছে এসএমএম প্যানেলের মাধ্যমে যেরকম আর কি, ওটা ফেক ফেক ফলোয়ার। ফলোয়ার, হ্যাঁ। হ্যাঁ, আমি বলি যে এরকম হলে তো পোস্ট দিলে কন্টেন্ট দিলে তো এঙ্গেজ হবে না, হুম তো সেক্ষেত্রে রিয়েল ফলোয়ার লাগবে আর কি। তো সেজন্য একটা এঙ্গেজমেন্ট রান করেছিলাম, গতকাল শেষ হলো এক সপ্তাহ। তো এখানে এঙ্গেজমেন্ট রিচ বা একটা শর্ট ভিডিও বানিয়ে দিয়েছিলাম, ওটা তো ভিউ হয়েছে অনেক, কিন্তু ফলোয়ার আসছে হলো 45টা, আর এঙ্গেজমেন্ট হয়েছে 130 জন, মানে 130 জনের মতো। আচ্ছা, এটা কি পোস্ট এঙ্গেজমেন্ট দিয়েছিলেন? হ্যাঁ, একটা শর্ট ভিডিও করে পোস্ট পাবলিশ ওকে করে ফাইন। ওটা দিয়েছিলাম আমি। ফলোয়ার যদি বাড়াতে হয় তাহলে ফলোয়ার জন্য আলাদা ক্যাম্পেইন রান করতে হবে, সেটা হচ্ছে কি এঙ্গেজমেন্ট থেকে ফেসবুক পেজ, এই অবজেক্টিভটা দিবেন, তাহলে ফলোয়ার বাড়বে। ফেসবুক পেজেরই তো পেজ ফেসবুক পেজ, ঠিক আছে, এঙ্গেজমেন্ট দিলে আপনার পোস্টে লাইক কমেন্ট শেয়ার হবে, আর ফেসবুক পেজ ক্যাটাগরিটা এঙ্গেজমেন্ট থেকে যদি অ্যাড সেটে গিয়ে ফেসবুক পেজ সিলেক্ট করে তাহলে ফলোয়ার মানে আপনার অনেক বাড়বে। ঠিক আছে, তখন খালি ফলোয়ারই বাড়তে থাকবে পার ডে, যত বাজেট দিবেন। কত বাজেট ছিল? বাজেট প্রথম বলছিল যে আপাতত লো বাজেটে দেখ, তো প্রথম $30 বাজেট ছিল আর কি। ও ভালোই ছিল, $30 বাংলাদেশ টার্গেট না? হ্যাঁ হ্যাঁ, বাংলাদেশে টাকা ছিল। আচ্ছা, বাংলাদেশ টার্গেট $30 মোটামুটি 3-4 হাজার লাইক তো মানে খুব ইজিলি আনা যায়। হ্যাঁ, ওটা আনা, লাইক তো আনা যেত, এখন যেগুলো আসছে ওগুলা কথাও বলছে, মানে কনভারসেশন আসছে। ও আচ্ছা, হ্যাঁ ওইটাতে সেলস আসবে, ঠিক আছে, ওইটাতে সেলস আসতে পারে। এঙ্গেজমেন্টের থেকে যদি মানে যদি কনভার্সন বা মানে সেল চান তাহলে হচ্ছে গিয়ে মেসেজ ক্যাম্পেইন করেন, মানে এঙ্গেজমেন্ট থেকে মেসেজ, আর এখন শর্ট বলছিল ভিডিও যে দিয়ে। হুম, সামনে, মানে সামনে একটা অ্যাড প্ল্যান করতে, যেটা দিয়ে আর কি ওনাদের সেল জেনারেট হবে, মানে শুধু ওটা সেল জেনারেটের আচ্ছা, প্ল্যান। সেল জেনারেট করতে হলে কি এঙ্গেজমেন্ট থেকে মেসেজ ক্যাম্পেইন আর টার্গেটিংটা ঠিক মতো করেন আর কি। আর আম, ইয়াটা হচ্ছে গিয়ে হবে মানে স্যার এখানে তো নইলে ওনাদের তো সফটওয়্যার ডেভেলপমেন্ট বা ওয়েবসাইট ডেভেলপমেন্টের হ্যাঁ বিষয়গুলো, হ্যাঁ ওটা যদি টার্গেট করি তাহলে যেগুলো নিউলি বিজনেস স্টার্টআপ করবে বা কোন একটা বিজনেস ওনার অথবা ম্যানেজার, ওদের টার্গেট করব না? হ্যাঁ, ওদের তো টার্গেট করবেনই, প্লাস হচ্ছে গিয়ে আরো ডিটেইল টার্গেটিং করা যায়, আরো মানে ডিটেইল টার্গেটিং করতে পারবেন চাইলে, মানে অনেক ভাবেই মানে রিচ করা যায়। সো ওইগুলো দিতে হবে, আর ক্রিয়েটিভটা সুন্দর হতে হবে, মানে কপিরাইটিং এবং ক্রিয়েটিভ মানে ছবিগুলা একটু ভালো স্ট্যান্ডার্ড হতে হবে আর কি। যেহেতু সফটওয়্যার বিজনেস সে বা Yes, ওয়েবসাইট ডেভেলপমেন্ট, সেক্ষেত্রে একটু ভালো মানে বিজনেস গুলোকে টার্গেট করা যায়, সিও এমডি বিজনেস, তারপরে হচ্ছে গিয়ে মানে ওই যে বিভিন্ন ইন্ডাস্ট্রি, তারপরে এডুকেশন দিয়ে, মানে তারপর জব টাইটেল তো বললামই, হ্যাঁ তারপরে ধরেন লাক্সারি গুডস, লাক্সারি প্রোডাক্টস, ওইভাবেও মানে অনেককে রিচ করা যায়। ঠিক আছে, ওয়েব ডেভেলপমেন্ট, তারপরে আইটি ম্যানেজার, এই লেভেলটাকে বা
এই লেভেলটাকেও টার্গেট করা যায়, মানে অনেকভাবে টার্গেট রিচ করা যায়। সো আর লাইক বাড়াতে হলে যেটা বলছিলাম, লাইক বাড়াতে হলে অডিয়েন্স টার্গেট করার দরকার নাই, অডিয়েন্স ওপেন করেই টার্গেট করা যায়। প্লাস হচ্ছে গিয়ে কম পয়সায় লাইক আনতে হলে, যদি কম পয়সায় বেশি লাইক আনতে চান, যেমন $30 ধরেন 10,000 লাইক আনতে চান, তাহলে হচ্ছে গিয়ে ইমোশনাল ক্যাম্পেইন করতে হয়, ঠিক আছে? ইমোশনাল অ্যাড রান কি ইমোশনাল অ্যাড কপি বানাতে হয়? হ্যাঁ, যেমন ওই যে এটা হচ্ছে কি ওই টাইপের, আমিন না লিখে যাবেন না, বা মাকে ভালোবাসলে লাইক করো না, এই টাইপের। সো এইটাতে আপনার লাইক দিলে ওগুলো তো মানে টার্গেটেড লাইক হবে না, এটা তো জাস্ট ফলোয়ার বাড়বেই। হ্যাঁ, ওরা কিন্তু হচ্ছে গিয়ে ফলোয়ারদের বেসিক্যালি কিন্তু ওইভাবে কোনো কাজ, মানে ফেসবুকের অ্যালগরিদম কিন্তু মানে এখন আর ওইভাবে কাজ করে না, মানে কারণ যদি এটাই হইতো, বিক্রয়.com বা মানে বড় বড় যেসব পেজ আছে তাদের কিন্তু মানে অ্যাডভার্টাইজমেন্ট করা লাগতো না, তাদের কিন্তু কন্টিনিউয়াসলি অ্যাডভার্টাইজমেন্ট করা লাগে, কারণ ফেসবুকের অ্যালগরিদম আপনার লাইকের মাত্র 2% দেখতে পায়, বা 1.5% একটা পোস্ট দেখতে পায়, তাও দেখতে পায়ও না, মানে ইনভিজিবল থাকে। দেখা যাবে যে যারা মানে ইন্টারেস্টেড না, ওই 1500 জনের ওই 1.5 জন মানে 5% এর কাছে দেখালো। সো ওই হিসাবে এখন ওই মানে অর্গানিক মার্কেটিং নাই, ঠিক আছে? পুরোটাই পেইড মার্কেটিং। আর লাইক হচ্ছে কি আপনার পেজের ক্রেডিবিলিটিকে বাড়ায়, মানে ব্র্যান্ড ভ্যালু বাড়ায়, মানুষকে হচ্ছে বাইং ডিসিশন নিতে সাহায্য করে। মানুষ হচ্ছে কি ধরেন আপনাকে বেশি লাইক থাকলে বড় চোখে দেখে, ব্যাপারটা ওরকম আর কি। হ্যাঁ, এখন টার্গেটেড লাইক আনতে চাইলে আপনি ইয়া করেন, ওই যে টার্গেট করতে হলে খরচ বেশি পড়বে, আর এজন্য আমি আপনাকে অপশন দিলাম যে আপনি টার্গেটেড লাইক নিয়ে আসলে খরচ বেশি পড়বে, আর কম পয়সায় যদি বেশি লাইক বাড়াতে চান, ব্র্যান্ড ভ্যালু বেশি দেখাতে চান, তাহলে হচ্ছে গিয়ে আপনার ইমোশনাল ক্যাম্পেইন, দ্যাটস ইট। ও আচ্ছা, আমি ওটা নিয়ে আর কি কাজ করতেছিলাম। এখন ফেসবুক যে কন্টেন্ট গুলো দেই, আমাদের তো যে এসইওটা শিখাচ্ছেন বা এসইও তো দেখছি, অতটুকু দেখছি, ওগুলো তো নরমালি ইয়ার জন্য মানে ওয়েবসাইটের জন্য বা ওয়েবসাইটের ব্লগ পোস্টের জন্য মেইনলি, হ্যাঁ হ্যাঁ এসইও তে র‍্যাঙ্ক করার জন্য। কিন্তু ওটাতে কিওয়ার্ড রিসার্চ তো এসইও করার জন্য ওটাতে এখন ফেসবুকের পোস্টিং এ যেন আমার এঙ্গেজ আসে, মানুষ কোন একটা সফটওয়্যার ডেভেলপমেন্ট লিখে যেমন সার্চ দিলে ওখানে আসে, ওটার জন্য তো কিওয়ার্ড বা এসইও কন্টেন্ট লেখা লাগে। ওটার জন্য কিওয়ার্ড রিসার্চ কি এসইও কন্টেন্ট রিসার্চের তো সেম, মানে হ্যাঁ, যে ওগুলাই কিওয়ার্ড দেন, ওগুলাই দেওয়ার চেষ্টা করেন। বা আম, আপনি ফেসবুকের সার্চে ইয়া করেন, মানে সার্চ করে এক্সপেরিমেন্ট করেন যে কোনটা কোনটা লিখলে কি কি আসে। সো ওগুলা হচ্ছে কি আপনার যে ফেসবুকের পেজটা ইয়া করে, ওগুলাতে মানে ওগুলা দেখার চেষ্টা করেন কি কি কন্টেন্ট দেয়, ঠিক আছে? স্যার একটু মানে ঠিক আছে, এখন তো ক্লাস টাইম, আপনার একটু পার্সোনালি সাথে কথা বলতে পারলে মানে অফিসে আচ্ছা, দেখা যদি করতে। আপনার আসতে হয় আপনি আমার কাছে আইসেন, আমার অফিসে দেখা করে যান, তাহলে হচ্ছে সামনাসামনি বসে আর ডিসকাশন করলে আরো হ্যাঁ একটু উপকার হবে। হ্যাঁ ক্লিয়ার হবে। সো আমাকে ফোন দিয়ে মানে বা আমাকে নক দিয়ে চলে আসেন। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, ঠিক তো আছে। উইকলি কি প্রতিদিন থাকে নাকি অফ থাকে? না, অফ থাকে, আমার সপ্তাহে 2 দিন অফ আছে। নরমালি আমি 5টার দিকে ফ্রি থাকি, মানে খালি মঙ্গলবার আর শুক্রবার থাকি না, যে কোনো দিন। শনিবারে মিরপুরে থাকি, আর আপাতত বনানীতে আছে। নক দিলে বলে দিব কোন দিন কোথায় থাকি। আচ্ছা ঠিক আছে, thank you। হ্যাঁ, ঠিক আছে। কবে আসবেন বললেন আর কি। আচ্ছা ঠিক আছে। আমাদের পিক্সেল কবে একটা ক্লাস হবে? এসইওর পরে, পিক্সেল সেটআপ এসইওর পরে। আচ্ছা, ভাইয়া আমাদের ওই যে আপওয়ার্কের ক্লাসগুলা মানে কি এসইও শেষ হলে দিবেন? হ্যাঁ, মানে আমার টপিক যা যা আছে শেষ করে তারপর আপওয়ার্কের যে আপনাদের ক্লাসগুলো আছে ওগুলো দিয়ে দিব। আপনাদের আমার 3টা বাকি আছে। সো এসইও আর পিক্সেলটা শেষ করে তাহলে তো শেষ, এরপর হচ্ছে দিয়ে দিব আর কি। সো এই যে দেখেন, মানে কাজ করলে বিভিন্ন কোশ্চেন আসবে, বিভিন্ন প্রবলেম আসবে, এবং সলভ করলে মানে শিখতে পারবেন, ঠিক আছে? সো কাজ নেন, কাজ না নিলে বুঝবেন না। সো আচ্ছা, যাই একটু দেরি হয়ে গেছে। গোলাম সারোয়ার আছেন? গোলাম সারোয়ার নাই? আছে ভাইয়া, হ্যাঁ। আচ্ছা, মহিউদ্দিন আলম, প্রেজেন্ট স্যার। বিশ্বজিৎ বোস, ছিল ভাইয়া। ওকে। তারপরে ডক্টর ফারজানা তো আছেন? হ্যাঁ, উনিও ছিল। ওকে। গোলাম মোর্শেদ তো আছেন? ভাইয়া উনিও ছিল। হ্যাঁ। জাহাঙ্গীর হোসেন, এ কে এম ফজলুল করিম আছেন, মারিয়া আছেন?
জি ভাইয়া। ওকে, সাফিতুর রহমান নাই, তারপর হচ্ছে গিয়ে অন্য নাই, ইয়াকুব আলী, জি আছে স্যার। মরিয়ম আক্তার আছেন, ফারহান আক্তার আছেন, সারা আছেন, সারা। জি ভাইয়া আছি। ওকে, এমডি ফয়সাল, তারপর হচ্ছে মানু আছেন, তারপরে আমাদুল্লাহ নুর সাথী তো আছেন নাকি? জি ভাইয়া। সাদিয়া সুলতানা, জি ভাইয়া। ওকে, মামুনুর হাসান, মামুনুর হাসান জি ভাই আছি। ও আছেন। আপনি তো 3 দিন পর পর আসেন, এই যে মানে আজকে না আসলে তো ড্রপ ভাই আউট হয়ে আগের যেত। ক্লাসেও আমি ছিলাম, আমি অ্যাটেন্ডেন্স দিতে বলছিলাম, পর আমার নেট ছিল না। ও ছিলেন? হ্যাঁ হ্যাঁ, আগের ক্লাসে ছিলাম আমি। ওকে, মেহেদি হাসান রাব্বি, ভাইয়া ছিলেন। ওকে, তারপর হচ্ছে গিয়ে নওশিন সাইমা সাজিতি, আছি ভাইয়া। ওকে, রুবাইয়া জান্নাত তো নাই, আছেন? পাপিয়া রানী ধর, প্রেজেন্ট ভাইয়া। ওকে, জহিরুল ইসলাম নাই, তারপর হচ্ছে মুমতাহিনা হাসনাত, আছি ভাইয়া। ওকে, জসিম মাতাব্বুর আছেন, আসিফ করিম, আসিফ করিম ড্রপ আউট, জান্নাতুল ফেরদৌস, আছি। আচ্ছা, খাদিজা আমির হোসেন, ভাইয়া ছিলেন। ওকে, মোহাম্মদ জিয়াউল করিম, জিয়াউল করিম, রবিউল ইসলাম, রবিউল ইসলাম ইয়েস স্যার। ও আছেন, ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। আজকে কোনো অ্যাসাইনমেন্ট দিলাম না, ওয়ার্কপ্লেসেরটা করে ফেলেন, আমি ভেরি সুন সবার মার্ক পেয়ে যাবেন। সো থ্যাংক ইউ এভরিওয়ান, নেক্সট ক্লাসে আবার কথা হবে ইনশাআল্লাহ। জি ভাইয়া, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কিরে কই?